ইস, আকাশ থেকে কোনো পরী নামলে যেমন লাগে, আপনি তো দেখি তার চেয়েও বেশি ঝকঝকে ম্যাডাম। রোদে তো চোখ দিয়ে যাচ্ছে। অর্ণব, আবার শুরু করেছো? তোমার কি ক্লাস নেই নাকি সিনিয়রের সাথে বেয়াদবি করাই তোমার মেইন সাবজেক্ট? আরে ম্যাডাম, সিনিয়র বলে কি একটু প্রশংসাও করা যাবে না? আপনি তো ম্যাডাম কম, আমার স্বপ্নে আসা ক্রাশ বেশি। ওই যে আপনার কপালে নীল টিপটা, উফ, হার্টবিট তো একদম জোরে বিট করা শুরু করলো। অর্ণব, লিমিট ক্রস করবেন, আমি তোমার টিচার। আর মনে রেখো, আমি চৌধুরী বাড়ির মেয়ে। তোমার মতো একটা গরিব জুনিয়র স্টুডেন্টকে কলেজ থেকে বের করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। অর্ণব এতক্ষণ হেলান দিয়ে শীষ বাজাচ্ছিল আর কথা বলছিল। অবন্তিকা ম্যাডামের কথা শুনে সে এবার ম্যাডামের একটু কাছে এগিয়ে এসে বলল, ম্যাডাম, ভয় দেখাবেন না। বড়লোকের মেয়েদের রাখলে বেশি সুন্দর লাগে, এটা কি কেউ আপনাকে বলেনি? আর বের করে দিলে ক্ষতি আপনারই। এই হ্যান্ডসাম মুখটা না দেখলে আপনার দিনটা কিন্তু পানসে কাটবে। কলেজের ব্যস্ত করিডোর। অর্ণব এই কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। পকেটে টাকা কম থাকলেও আত্মবিশ্বাসের দুষ্টুমিতে সে একদম কানাই কানাই পূর্ণ। আর অন্যদিকে অবন্তিকা ম্যাডাম কলেজের সবচেয়ে সুন্দরী কড়া মেজাজের লেকচারার এবং অর্ণবের চেয়ে 3 বছরের সিনিয়র। অবন্তিকা ম্যাডাম করিডোরে গিয়ে গট করে হেঁটে যাচ্ছিলেন, হাতে ফাইল নিয়ে। আর তখনই অর্ণব ম্যাডামকে টিজ করা শুরু করলো। ঠিক টিজ নয়, অর্ণব আসলে এই সিনিয়র ম্যাডাম এরপর উপর জন্মের ক্রাশ খেয়েছে। খাবে নাই বা কেন, লম্বা সুন্দরী, তার উপর অর্ণবের পছন্দ লম্বা চুল। ম্যাডামের চুল ও কোমর পর্যন্ত ছড়ানো। চোখ আর ঠোঁটের দিকে তাকালেই অর্ণবের ক্রাশ আরো বেড়ে যায়। কিন্তু অর্ণবের এসব ফাজলামিতে ম্যাডাম আরো বেশি বিরক্ত হয়। অর্ণব, তোমাকে পেলে আমি... কি করবেন? চুমু দিবেন নাকি পার্কে ঘোরাবেন? আমি কিন্তু রাজি আছি। উফ, তোমাকে আমি কিভাবে কলেজ থেকে বের করছি, তাহলে সেটা নামও অবন্তিকা না। আচ্ছা, দেখা যাবে। বের করেন না প্রেমে পড়েন। ম্যাডাম আর না দাঁড়িয়ে রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়। ক্লাসরুমে লেকচার দিচ্ছেন অবন্তিকা ম্যাডাম। অর্ণব একদম সামনের বেঞ্চে বসে এক মনে অবন্তিকার মুখের দিকে তাকিয়ে আছে। অবন্তিকা বোর্ডে লিখতে গিয়ে বারবার অর্ণবের চাহনি দেখে থতমত খেয়ে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন অর্ণব তাকে ডিস্টার্ব করার নতুন কোনো ফোন দিয়ে আসছে। অবন্তিকার ঢোক গিলে নেয় ইচ্ছে করে। অবন্তিকা চক ফেলে দেয় ইচ্ছে করে। আর অর্ণব গালে হাত দিয়ে দেখছিল ম্যাডামকে এক মনে। ম্যাডাম তখন চেঁচিয়ে ওঠে, অর্ণব, আমি কি পড়াচ্ছি বলো তো? ম্যাডাম, আপনি পড়াচ্ছেন না, আপনি জাদু করছেন। আপনি যখন কথা বলেন মনে হয় রবীন্দ্রসঙ্গীত বাজছে। পড়ায় মন দেব কিভাবে? আপনার ওই রাগী চোখ দুটো তো আমার মাথা টাথা সব গুলিয়ে দিচ্ছে। অর্ণবের কথা শুনে পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। অবন্তিকা রাগে কাঁপতে থাকেন। সবার হাসি দেখে নিজেই লজ্জা পান। অর্ণব, গেট আউট, এখনই ক্লাস থেকে বের হও। অর্ণব কোনো প্রতিবাদ করে না, বরং শান্ত ছেলের মতো অর্ণব বইপত্র গুছিয়ে নিয়ে শান্তভাবে বলে, যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আপনি আমাকে ক্লাস থেকে বের করতে পারেন, কিন্তু আপনার মন থেকে বের করা অত সহজ হবে না। আর কাল বিকেলে কিন্তু আপনাকে খুব সুন্দর একটা শাড়ি পরে আসতে হবে। পিকনিকের মিটিং আছে, মনে আছে তো? লালটা পরবেন, আমি লাল খুব পছন্দ করি। বের হও এখান থেকে, স্টুপিড। স্টুডেন্টরা আবারও হাসতে থাকে। অর্ণব বই খাতা নিয়ে হাসতে হাসতে চলে যায়। ম্যাডাম বোর্ডের চক ঠেকিয়ে জোরে চেঁচিয়ে ওঠেন, এই এত হাসি কিসের, হ্যাঁ? তাকাও, বোর্ডে তাকাও, ফাজিলের দল। বিকেলের পরন্ত রোদ। অবন্তিকা তার নামি গাড়ি নিয়ে বাড়ি ফিরছেন। রাস্তার মোড়ে দেখলেন অর্ণব সাইকেলে করে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। অর্ণবের পরনে একটা সস্তা সুতির শার্ট, কিন্তু গায়ের রং আর হাসিটা যে কোনো বড়লোকের ছেলেকে হার মানাবে। অবন্তিকা অজান্তেই গাড়ির গতি কমিয়ে দিলেন। অর্ণব গাড়ির জানালার পাশে সাইকেল নিয়ে এসে বলে, কি ম্যাডাম, চোখ মারতে মারতে বাড়ি যাচ্ছেন নাকি? আমার কথা কি খুব মনে পড়ছে? একদম না, আমি দেখেছিলাম রাস্তা ক্লিয়ার আছে কিনা। তোমার মতো বেয়াদবকে মনে করার রুচি আমার নেই। মিথ্যে বলছেন ম্যাডাম, আয়নায় নিজের মুখটা দেখুন তো। আমি যখন পাশে এলাম তখন আপনার গালে যে একটু লাল আভা ফুটলো, ওটা কি ট্রাফিক সিগন্যালের আলো? মোটেই না, ওটা হলো আপনার গোপন ভালো লাগা। অসহ্য। অর্ণব, তুমি কোনোদিন শুধরাবে না।
গাড়ি চালিয়ে চলে গেলেও অবন্তিকা লুকিং গ্লাসে একবার অর্ণবের দিকে তাকালেন। অর্ণব তখনও হাত নেড়ে টাটা দিচ্ছে। অবন্তিকা মনে মনে ভাবলেন, ছেলেটা এত অবাধ্য কেন? অথচ ওর চোখে এমন একটা মায়া আছে যে আমি চাইলেও ঠিকমতো বকতে পারছি না। থুর, আমি কি তবে এই বিচ্ছুটার উপর ক্রাশ খাচ্ছি? অবন্তিকা বাড়ি ফিরে কিছুতেই স্থির থাকতে পারছেন না। জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে তার বিশাল আলিশান বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পড়েন। হাতে কফির মগ। তার বিয়ে নিয়ে বাবা মা বড়লোকের ছেলেদের ছবি দেখাচ্ছে এতদিন ধরে, কিন্তু তার মাথায় শুধু ঘুরছে অর্ণবের সেই দুষ্টু হাসি আর লাল শাড়ি পরার আবদার। অবন্তিকা বারবার নিজেকে শাসন করছে যে সে একজন টিচার আর অর্ণব তার জুনিয়র, কিন্তু মন তো আর নিয়ম মানে না। কেন জানি ছেলেটাকে পাত্তা দিতে ইচ্ছে করে না, আবার দূরে সরাতেও পারি না। ও যখন পাশে থাকে বুকটা কেমন ধকধক করে ওঠে। কালকের পিকনিকে ওকে একটু জব্দ করতে হবে, দেখাবো আমি কত কড়া ম্যাডাম। তারপর আমার আশেপাশে ঘেঁষবে না, আমারও ডিস্টার্ব ফিল হবে না। পরের দিন বিকালবেলা শহর থেকে দূরে একটা বাগান বাড়ি কলেজের বার্ষিক পিকনিক। বাসে করে সব ছাত্রছাত্রী আর শিক্ষকরা এসেছে, কিন্তু সবার চোখ যার উপর আটকে আছে তিনি হলেন অবন্তিকা ম্যাডাম। অর্ণবের সেই দুষ্টু আবদার মেনে আজ তিনি সত্যিই টকটকে লাল পাড়ওয়ালা শাড়ি পরেছেন। মিম অর্ণবকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, ওরে দোস্ত, ম্যাডাম তো আজ পরমাণু বোমা। দেখ দেখ, তোর লাল শাড়ির আবদার তো দেখি অক্ষরে অক্ষরে পালন করেছে। ভাইরে, আজ মনে হয় আমার হার্ট অ্যাটাক নিশ্চিত। ম্যাডামকে তো লাল শাড়িতে রেড ভেলভেট কেক লাগছে। মনে হচ্ছে টুক করে এক কামড় দেই। অবন্তিকা ম্যাডামের বান্ধবী ছিল রিয়া। সেও সেই একই কলেজে টিচারই করত। রিয়া অবন্তিকার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কি রে অব্বু, কাল তো খুব বললি অর্ণবকে একদম পাত্তাই দিবি না, তবে আজ এই লাল শাড়ি কেন? কার জন্য এই সাজ? আরে ধুর, লাল আমার প্রিয় রং, তাই পরেছি। ওই বাদরটার কথা শুনে পরেছি ভাবলি নাকি? আমি ওকে জাস্ট পাত্তা দেই না। ঠিক তখনই একটা দামি স্পোর্টস কার নিয়ে কলেজে ঢুকলো নীল। পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস। সে অবন্তিকার বাবার পছন্দের পাত্র। সে নেমেই অবন্তিকার পাশে গিয়ে দাঁড়ালো। হাই অবন্তিকা, ইউ লুকিং সো হট ইন রেড। তোমার বাবার সাথে কথা হয়েছে একটু আগে, তুমি নাকি পিকনিকে। যাই হোক, এই ড্রেসে তোমাকে আজ আমার এঙ্গেজমেন্ট আংটিটা পরিয়ে দিলে দারুণ মানাতো, দারুণ সুন্দর লাগছে। আচমকা নীলকে এখানে দেখে অবন্তিকা অস্বস্তিতে পড়ে যায়। তার বাবা নীলের সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, হয়তো তার ঠিক, কিন্তু সে নীলকে ব্যক্তিগতভাবে একটুও পছন্দ করে না। আর তার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার বিষয়টা সে আরো আগে পছন্দ করে না। নীল, তুমি এখানে কেন? এটা আমাদের কলেজের পিকনিক। এনি হোয়ার, বাই দ্য ওয়ে, এই সব গরিব ফকিন্নি স্টুডেন্টের সাথে তুমি পিকনিক করতে আসছো কি করে? চলো উপাসে গিয়ে শ্যাম্পেন ওপেন করি। আসলে নীলের বাবা আবার কলেজের বিভিন্ন বিষয়ে ডোনেট করেন। তিনি ভীষণ বড়লোক আর কলেজও তার প্রিয়। নীল একটু খারাপ হলেও তার বাবা ততটাই ভালো। এদিকে নীলকে দেখে অর্ণব মনে মনে রেগে যায়। সে মাঝখানে ঢুকে পড়ে বলে, আরে নীল ভাই যে, শ্যাম্পেন তো অনেক খেয়েছেন। আজ আমাদের পিকনিকের ডাল ভাত খেয়ে দেখেন, হজম শক্তি বাড়বে। আর ম্যাডামকে ওপাশে নেওয়ার চিন্তাটা একটু কম করেন। উনি এখন আমাদের পাবলিক প্রপার্টি, মানে আমাদের টিচার। নীল তখন রেগে গিয়ে অর্ণবের কলার ধরে পিকনিকের সবাই সেদিকে তাকিয়ে হা হয়ে যায়। ওই ভিখারি, নিজের লিমিটে থাক। আমার পরনে এই টি শার্টের দাম জানো? তোমার মতো 10 জন স্টুডেন্টকে আমি কিনে নিতে পারি। কলার ছাড়েন, ছাড়েন, ভালো হবে না কিন্তু। কি করবি তুই, ভিখারির বাচ্চা? কি করবি শুনি? আপনি দেখবেন কি করব, দেখবেন। নীল, কলার ছাড়ো ওর। অর্ণব আমার স্টুডেন্ট, ওর সাথে অসভ্যতা করো না। নীল তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। নীল তখন একটু থতমত খেয়ে অর্ণবকে ছেড়ে দেয়। এরপর যে যার কাজ শুরু করে দিল। রান্নার আয়োজন চলছে। অর্ণব দেখলো অবন্তিকা একপাশে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে। সে চুপি চুপি একটা আইসক্রিম নিয়ে ম্যাডামের পিছনে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম, লাল শাড়িতে তো আগুন লাগিয়ে দিয়েছেন, একটু আইসক্রিম খান, কলিজাটা ঠান্ডা হবে। অর্ণব, তুমি যাও তো এখান থেকে। নীল দেখলে ঝামেলা করবে। আর শাড়িটা আমি তোমার জন্য পরিনি, একদম ভাববে না কিন্তু। আমি কি বলেছি আমার জন্য পড়েছেন? আমি তো শুধু বললাম আপনাকে টকটকে মরিচের মতো লাগছে।
কিন্তু ম্যাডাম, একটা কথা বলবো, ওই নীলের সাথে আপনাকে একদম মানায় না। ও হলো পচা বেগুন আর আপনি টাটকা আপেল। অর্ণবের কথায় অবন্তিকা হেসে ফেলে, কিন্তু তারপর দ্রুত মুখ চেপে ধরে আর কঠোর হওয়ার চেষ্টা করে বলে, তুমি আস্ত একটা পাগল অর্ণব, যাও এখান থেকে। আর ওই তোমাকে দেখলে বিরক্ত করবে। আর হ্যাঁ, আমি ওর সাথে বিয়েতে মত দেইনি এখনো। একথা শুনে অর্ণব মনে মনে বেশ খুশি হয়ে যায়। আবেগের সাথে বলে ফেলে, মত দিয়েন না ম্যাডাম, এই গরিবের ওপর একটু ভরসা রাখেন। আপনার আঙুলে হীরা না দিতে পারি, একটা ঘাসের আংটি পরিয়ে সারা জীবন পাহারা দেব। এই তোমার শুরু হয়ে গেল? এই ছেলে, এই দুষ্টুমি একটু কম করতে পারো না নাকি? হ্যাঁ, সারাক্ষণ তোমার টেপ রেকর্ডার এত বাজে কেন? কি করব বলেন? আমি এমন যে আপনাকে দেখে চুপ থাকতে পারি না। এদিকে নীল দূর থেকে এসব দেখছিল আর রাগে ফুলছিল। সে সহ্য করতে পারছিল না অবন্তিকা আর অর্ণবের এই হাসাহাসি। সে মনে মনে অর্ণবকে শায়েস্তা করার কথা ভাবলো আর কাছে গিয়ে বলল, অবন্তিকা, তুমি কি সত্যি এই থার্ড ক্লাস স্টুডেন্টের প্রেমে পড়লে? সি, তোমার চয়েস এত জঘন্য। এই যে অর্ণব, তোর যোগ্যতা কি? এই কলেজের মাইনেও তো ঠিকমতো দিস না তুই। অবন্তিকা সবার সামনে নীলের এরূপ আচরণ দেখে হা হয়ে রইল। সে অর্ণবের ওপর বিরক্ত তা ঠিক, কিন্তু তাই বলে এসব মানবে না। সে রেগে ওঠে। নীল, যোগ্যতা টাকা দিয়ে মাপা যায় না। অর্ণব অন্তত তোমার মতো অন্যের ব্যক্তিত্বে ছোট করে না। আর শোনো, আজ থেকে আমার সাথে কথা বলার আগে 10 বার ভাববে। আমি তোর হবু বর অবন্তিকা। তুই ওই 2 টাকার চাকরের জন্য আমার সাথে? ও 2 টাকার চাকর? তোমাকে কে বললো? তোমার মানসিকতা অনেক বেশি খারাপ দেখছি। আর বাবা ঠিক করেছে তোমাকে, আমি না। আর কখনো আমার সামনে আসবে না তুমি। তোমাকে চিনে গেছি আমি। গেট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে, যাচ্ছি। দেখে নেব তোকে অর্ণব, ভিখারি কোথাকার। আর অবন্তিকা, তুমিও পস্তাবে, এর জন্য খুব পস্তাবে। নীল চলে যায়। কিছুক্ষণ পর সবাই সেখানে বেশ মজা করে পিকনিক করে, খেলাধুলা করে। অর্ণব অবন্তিকার যাওয়ার পথে একটা চিরকুট ফেলে দিল। অবন্তিকা চিরকুটটা খুলে দেখলো তাতে লেখা, ম্যাডাম, লাল শাড়িতে আজ আপনাকে বউ বউ লাগছিল। সিনিয়র যখন বউ হয় তখন তাকে বড্ড মায়াবী লাগে। অবন্তিকা চিরকুটটা নিজের ব্যাগে লুকিয়ে রাখলেন। আড়ালে গিয়ে একটু হাসলেন, তার মনে মনে বললেন, বাদর ছেলেটা ঠিকই বলে। সিনিয়র হয়েও ওর সামনে আমি কেন যেন বারবার হেরে যাই। পিকনিকের দুপুরের খাবারের আয়োজন চলছে। বিশাল লম্বা প্যান্ডেল। অবন্তিকা ম্যাডাম আর রিয়া এক টেবিলে বসেছেন। অর্ণব সুযোগ বুঝে একদম উল্টো পাশের বেঞ্চে গিয়ে বসলো, যাতে সারাক্ষণ ম্যাডামের মুখের দিকে তাকিয়ে থাকা যায়। মিম আর শুভ পাশে বসে অর্ণবকে উস্কানি দিচ্ছে। শুভ, দেখ তো এই মুরগির পিসটা কেমন শক্ত, ঠিক যেন আমাদের ম্যাডামের মন। বাইরে থেকে কড়া, কিন্তু ভেতরে একদম জুসি আর নরম। ঠিক বলেছিস দোস্ত, কিন্তু এই মুরগি তো হজম করা কঠিন। কামড় দিলে একদম খবর হয়ে যাবে। অর্ণব, তুমি কি শান্তিতে একটু খেতে দেবে না? সারাক্ষণ আজে বাজে কথা, আজে বাজে বকা কি তোমার জন্মগত অভ্যাস? আরে না ম্যাডাম, আমি তো জাস্ট পোলট্রি মুরগির গুণাগুণ বর্ণনা করছি। আপনি কেন নিজের উপর নিচ্ছেন? তবে শোনেন ম্যাডাম, আপনার পাতে ওই যে লেবুটা আছে না, ওইটা একটু চিপে দিন তো আমার ডালে। আপনার হাতের ছোঁয়া পেলে ডালটাও বিরিয়ানি হয়ে যাবে। রিয়া দেখ, এই ছেলেটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি এখান থেকে উঠছি। বস না অবু, সে তো খারাপ বলেনি। ও বরের হাতের লেবু চিপে খাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুইও চলে যাব কিন্তু। আচ্ছা নে খা, আর বল না। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসে করে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বাসের ভেতরে গান বাজছে। অর্ণব বুদ্ধি করে অবন্তিকা ম্যাডামের ঠিক পেছনের সিটে গিয়ে জায়গা দখল করলো। অবন্তিকা জানালার পাশে বসে আছেন, আর অর্ণব পেছন থেকে তার সিটের ওপর হাত রেখে বারবার ম্যাডামের চুলে ফু দিচ্ছে। অবন্তিকা পেছন ফিরে চেঁচালো। অর্ণব, একদম ফাজলামি করবে না। চুলে ফু দিচ্ছ কেন? অবন্তিকা রেগে যাওয়ায় অর্ণব ভাজা মাছটা উল্টে খেতে না পারা মাসুম চেহারা নিয়ে বলল, কই ম্যাডাম, আমি তো জাস্ট গরম লাগছে বলে বাতাস করছিলাম। আপনার চুলের সুগন্ধ তো বাসের ডিজেলের গন্ধকেও হার মানাচ্ছে। আচ্ছা ম্যাডাম, বিয়েতে কি আমায় ইনভাইট করবেন, নাকি আমি বর সেজে গিয়ে সারপ্রাইজ দেব? তোমাকে আমি বিয়ে তো দূরে থাক, দাওয়াতও দেবো না। তুমি একটা আস্ত বাদর।
অর্ণব ম্যাডামের কানের কাছে ফিসফিস করে। বাঁধন না ম্যাডাম, বলেন আপনার হনুমান যে আপনার জন্য লঙ্কা পুড়িয়ে ছারখার করে দেবে। আজ তো আপনাকে লাল শাড়িতে যা লাগছে না, আমার তো ইচ্ছে করছে বাসের ড্রাইভারকে বলি গাড়ি সোজা কোনো কাজী অফিসে নিয়ে যেতে। স্টুপিড, জঘন্য, অসভ্য। কথা বলতে বলতে ফেরার পথে বাসটা একটা হাইওয়ে রেস্টুরেন্টে থামলো। সবাই ফ্রেশ হতে নেমেছে। অবন্তিকা ম্যাডাম দ্রুত পায়ে মেয়েদের ওয়াশরুমের দিকে গেলেন নিজেকে একটু শান্ত করতে। ওয়াশরুমের ওই দিকটা বেশ নিরিবিলি। অবন্তিকা ভেতরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজল ঠিক করছিলেন। ঠিক তখনই কেউ একজন ছট করে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। অবন্তিকা চমকে ওঠে। কি, মিম না রিয়া? পেছন ফিরতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। অর্ণব, তুমি তুমি মেয়েদের ওয়াশরুমে কেন? পাগল হয়ে গেছো? বের হও বলছি। উফ ম্যাডাম, সারাটা দিন সবার সামনে আপনার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। এই যে আপনি লাল শাড়ি পরে আমার কলিজায় আগুন জ্বালালেন, সেটার কি কোনো বিচার হবে না? অর্ণব দরজায় পিঠ ঠেকিয়ে দুষ্টু হেসে কথা বলতে থাকে। অবন্তিকা ভয়ে এবং উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলে। কেউ দেখে ফেললে আমার চাকরি চলে যাবে। প্লিজ বের হও, তুমি আমার জুনিয়র স্টুডেন্ট। অর্ণব এক পা করে অবন্তিকার দিকে এগিয়ে এসে বলে। আজ আমি আপনার স্টুডেন্ট না ম্যাডাম, আজ আমি আপনার সেই পাগল প্রেমিক যে আপনার একটা চুমুর জন্য 5 তলা থেকে লাফ দিতে পারে। অর্ণব অবন্তিকাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। অবন্তিকা অর্ণবের চোখের দিকে তাকাতে পারছে না। তার হার্টবিট ড্রামের মতো বাজছে। কাঁপার স্বরে বলল। অর্ণব, ছাড়ো আমায়। কি করছো তুমি? অর্ণব অবন্তিকার কপালে কপাল ঠেকিয়ে বলল। কিছুই করছি না ম্যাডাম, শুধু আপনার পারফিউমের ঘ্রাণ নিচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ। আচ্ছা ম্যাডাম, সত্যি করে বলেন তো, আপনি কি আমার উপর ক্রাশ খাননি? এই যে লাল শাড়ি পরলেন, এটা কি শুধুই কাকতালীয়? না, আমি আমি জানি না। তুমি খুব খারাপ অর্ণব। তুমি আমায় বোর করে দিচ্ছ তোমার এই পাগলামি দিয়ে। অর্ণব অবন্তিকার খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল। বোর হচ্ছেন নাকি এনজয় করছেন? অর্ণব হঠাৎ অবন্তিকার গাল ছুঁয়ে দিল। আপনি বোর হচ্ছেন না ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন কারণ আপনি জানেন এই গরিব জুনিয়রটা আপনার মনের তালাটা খুলে ফেলেছে। বাইরে থেকে শুভ আর মিমের গলা শোনা গেল। অর্ণব, কইরে তুই? বাস ছাড়বে তো? অর্ণব মুচকি হেসে অবন্তিকার কপালে একটা আলতো চুমু দিয়ে দরজা খুলে দিল। বের হওয়ার সময় পেছন ফিরে বলল। শাড়িটা আজ সাবধানে সামলাবেন ম্যাডাম, কুচিগুলো না আলগা হয়ে যায়। অবন্তিকা সেখানেই দাঁড়িয়ে রইল স্তম্ভিত হয়ে। হায় খোদা, আমি কি সত্যি এই ছেলেটার প্রেমে পড়ছি? ও আমায় বোর করছে, অথচ ওর ছোঁয়ায় আমার সারা শরীরে কারেন্ট বইছে। কিন্তু অবন্তিকাকে যারা খুঁজতে এসেছে তারা চলে যায়। অবন্তিকা আবারও সেই রুমের ভেতরে ঢুকে শাড়িটা ঠিক করবে বলে। তখন ওয়াশরুমের ভেতরটা তখন একদম নিস্তব্ধ। বাইরে হাইওয়ের গাড়ির হর্ন আর লোকজনের কোলাহল শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু এই ছোট চার দেওয়ালের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। অর্ণব যখন দরজাটা লক করে দিয়ে অবন্তিকার দিকে এগিয়ে এলো, তখন অবন্তিকা শুধু নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দটাই শুনতে পাচ্ছিলেন। অর্ণব এবার একদম কাছে এসে অবন্তিকার চোখের মণিতে চোখ রেখে। দেখলেন আবার আসলেন পালিয়ে। কোথায় যাবেন ম্যাডাম? শাড়ির আঁচলটা তো আমার হৃদয়ে বেঁধে রেখেছেন, শরীরটা না হয় একটু দূরেই সরালেন। অবন্তিকার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দুহাত দিয়ে অর্ণবের বুকটা সরানোর চেষ্টা করে। অর্ণব প্লিজ, সীমা অতিক্রম করো না। আমি তোমার সিনিয়র, তোমার টিচার। কেউ জেনে ফেললে। অর্ণব অবন্তিকার একজোড়া কাপা হাতের কবজি ধরে মাথার উপর দেওয়ালের সাথে চেপে ধরে। শিক্ষক ছাত্রের সম্পর্কটা তো ক্লাসরুমের চৌকাঠ পর্যন্তই থাকে ম্যাডাম, কিন্তু এই যে আপনার চোখের ভেতরে এক সমুদ্র জল টলমল করছে, এই যে আপনার চোখ দুটো থরথর করে কাঁপছে, এগুলো তো কোনো স্টুডেন্টকে দেখে হওয়ার কথা নয়। অর্ণব অবন্তিকার খুব কাছে মুখ নিয়ে আসে। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। অবন্তিকা চোখ বন্ধ করে ফেলে, গলার স্বর বুঝে আসছে। তুমি খুব অভদ্র অর্ণব, খুব অবাধ্য। কেন করছো এমন? অর্ণব তার নাক দিয়ে অবন্তিকার গলার কাছে আলতো করে ঘষতে থাকে। করছি কারণ আপনার এই লাল শাড়ির ভাঁজে ভাঁজে আজ বিষ ছিল ম্যাডাম, যে বিষে আমি নীল হয়ে গেছি। আচ্ছা ম্যাডাম, আপনার কি একটু শিরশির করছে না? আপনার এই বরফ শীতল শরীরটা কেন হঠাৎ আগুনের মতো গরম হয়ে উঠল? অবন্তিকার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। সে অস্ফুট স্বরে বলে। অর্ণব ছাড়ো, আমি আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার।
অর্ণব তার ঠোঁট দুটো অবন্তিকার কানের লতির একদম কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে। দম তো আমারও বন্ধ হয়ে আসছিল ম্যাডাম, যখন পিকনিকের মাঠে ওই নীলের হাতটা আপনার কাছে যাচ্ছিল। আপনার প্রতিটা নিঃশ্বাসে শুধু আমার অধিকার। অর্ণব অবন্তিকার কোমরের কাছে রাখা শাড়ির ভাঁজটা একটু শক্ত করে ধরে। সিনিয়র বউ হলে তাকে শাসন করা কত কষ্টের জানেন, কিন্তু সিনিয়র প্রেমিকা হলে তাকে আদর করা অনেক সহজ। অবন্তিকা অর্ণবকে জড়িয়ে ধরতে চেয়েও হাতটা সরিয়ে নেয়। তুমি আমায় বোর করে দিচ্ছ অর্ণব, বিরক্ত লাগছে এবার। এই দুষ্টুমিগুলো, এই জোরগুলো, এগুলো কি ভালোবাসা? এটা বোর হওয়া নয় ম্যাডাম, এটা হলো সমর্পণ। আপনি চাইলেও এখন আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারছেন না, কারণ আপনার মনের ভেতর যে অবন্তিকা আছে সে এখন আমার এই দুষ্টু কথাগুলোই শুনতে চাইছে। সে চাইছে আমি আরও কিছুক্ষণ তাকে এই মায়ার খাঁচায় বন্দি করে রাখি। অর্ণব ধীরে ধীরে অবন্তিকার চিবুক থেকে হাত সরিয়ে তার গালে হাত রাখলো। অবন্তিকা অবশ হয়ে দাঁড়িয়ে রইল। অর্ণব যখন তার কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো, তখন অবন্তিকার সারা শরীরে এক শিরশিরে শীতল স্রোত বয়ে গেল। তার মনে হলো সে কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সেখান থেকে সে আর ফিরতে চায় না। অবন্তিকা চোখ খুলে একদম নিচু স্বরে, তুমি আমায় সত্যিই পাগল বানিয়ে দিবে অর্ণব। এটা তো মাত্র শুরু ম্যাডাম। সিনিয়র যখন বউ হবে তখন পুরো জীবনটাই এমন শিরশিরে অনুভূতিতে কেটে যাবে। এবার যান, অনেক সময় হলো, সবাই সন্দেহ করবে। অর্ণব বেরিয়ে গেল। অবন্তিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আলু থালু শাড়িটা ঠিক করতে করতে ভাবলেন, ছেলেটা কি জাদু জানে? ও আমায় বোর বলছে, অথচ ওর ছোঁয়ায় আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি। ও আমায় সিনিয়র বলে ডাকে, কিন্তু শাসন করে একজন প্রেমিকের মতো। পিকনিক থেকে ফেরার পর রাতটা যেন অবন্তিকার কাছে কাটতেই চাইছে না। তার বিশাল আলিশান বেডরুমে এসির ঠান্ডা বাতাসেও সে অদ্ভুত এক উষ্ণতা অনুভব করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালটা আলতো করে ছুঁয়ে দেখল সে। ওয়াশরুমের সেই শিরশিরে অনুভূতিটা এখনো তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে। অবন্তিকা বালিশটা বুকে জড়িয়ে ধরল। অবন্তিকা নিজের মনেই হেসে ওঠে। ছেলেটা কি অবাধ্য? আমার স্টুডেন্ট হয়ে আমার সাথে এত বড় সাহস! কিন্তু ওর চোখের দিকে তাকালে আমি কেন যেন সব ভুলে যাই। ও আমায় বোর করে, অথচ ওর এই পাগলামিগুলো না থাকলে আমার জীবনটাই না পানসে হয়ে যেত। না না অবন্তিকা, তুই কলেজের লেকচারার, ও তোর জুনিয়র। কন্ট্রোল অবু, কন্ট্রোল। কী সব ভাবছিস? অবন্তিকা নিজেকে শাসন করার চেষ্টা করলেও বারবার মোবাইলের স্ক্রিনটা চেক করছে। অর্ণব কি একটা মেসেজও দেবে না? অবশেষে রাত একটাই ফোনটা কেঁপে উঠল। ম্যাডাম, শাড়িটা কি বদলে ফেলেছেন, নাকি এখনও লাল শাড়ির বিষে আমায় নীল করার কথা ভাবছেন? বাসর ঘরের স্বপ্ন দেখলে কিন্তু কাল কলেজে দেরি হয়ে যাবে। ফাজিল ছেলে, একটা মিনিটও শান্তিতে থাকতে দেয় না। পরদিন কলেজ। অবন্তিকা ম্যাডাম আজ খুব রাশভারী হওয়ার চেষ্টা করছেন। পরনে সাদা একটা ফর্মাল শাড়ি। তিনি ক্লাস নিয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় দেখলেন অর্ণব, মিম আর শুভ মিলে সিঁড়ির মুখে আড্ডা দিচ্ছে। অবন্তিকাকে দেখেই অর্ণব তার বন্ধুদের সাথে কিছু একটা ইশারা করলো। শুভ, তুই কি জানিস, সাদা শাড়িতে কিন্তু আমাদের ম্যাডামকে একদম পূর্ণিমার চাঁদের মতো লাগছে। তবে চাঁদে যেমন কলঙ্ক থাকে, আমাদের ম্যাডামের কলঙ্ক হলো ওনার ওই রাগী মেজাজ। ঠিক বলেছিস দোস্ত, কিন্তু এই চাঁদের কলঙ্ক দূর করার জন্য তো একজন নীলকণ্ঠ দরকার। তুই কি পারবি? অর্ণব, পড়াশোনায় কি একদম গোল্লা পাওয়ার ইচ্ছা আছে? সারাক্ষণ এই করিডোরে দাঁড়িয়ে রেডিওর মতো বকবক করা কি তোমার পেশা? আরে না ম্যাডাম, আমি তো জাস্ট আপনার গত রাতের মেসেজের রিপ্লাইটা রেডি করছিলাম। আপনি কি জানেন সাদা রঙটা শান্তির প্রতীক? তাই ভাবলাম আজ আপনার কাছে গিয়ে একটু শান্তি চাইব। মানে ইকোনমিক্সের ওই চ্যাপ্টারটা বুঝতে পারছি না তো, তাই ভাবলাম আজ বিকেলে আপনার বাড়ি গিয়ে একটু বুঝে নেব। আমার বাড়ি? অসম্ভব, তোমাকে আমার বাড়িতে ঢুকতে দেব না। আর তাছাড়া আমি টিউশনি করাই না। ম্যাডাম, অর্ণব কিন্তু এবার ফেল করবে। বেচারা গরিব মানুষ, পড়াশোনায় একটু সাহায্য করলে আপনার পূর্ণ হবে ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, বিকেলে আসো। তবে কোনো দুষ্টুমি করলে আমি কিন্তু সোজাসুজি গার্ড দিয়ে বের করে দেব।
বিকেলে অর্ণব তার পুরনো সাইকেলটা নিয়ে অবন্তিকার বিশাল গেটের সামনে হাজির। গেট দিয়ে ভেতরে ঢোকার সময় সে চারপাশের আভিজাত্য দেখে একবারও ঘাবড়ালো না। সে জানে এই প্রাসাদের রানীর মনে সে অলরেডি রাজত্ব শুরু করে দিয়েছে। ড্রয়িং রুমে অবন্তিকা একটা সাধারণ সুতির থ্রি পিস পরে বসেছিলেন। অর্ণব ভেতরে ঢুকে চারপাশ দেখে বলে, বাহ ম্যাডাম, আপনার বাড়িটা তো ঠিক আপনার মতোই, বাইরে থেকে খুব গম্ভীর আর ভেতরে কত মায়া। আচ্ছা, আমার জন্য কি লাল চা হবে নাকি আপনার হাতের কফি? অর্ণব, তুমি এখানে পড়তে এসেছো? চাটুকারিতা বন্ধ করো। এই নাও বই, 4 নম্বর চ্যাপ্টার বের করো। আর শোনো, আমার বাবা কিন্তু উপরে আছেন, কোনো আজে বাজে কথা বললে একদম খবর আছে। অর্ণব একদম সোফায় অবন্তিকার গা ঘেঁষে বসে। বাবা ওপরে থাকলেই তো ভালো ম্যাডাম, উনি ভাববেন হবু জামাই পড়াশোনায় খুব মন দিচ্ছে। এই দেখুন 4 নম্বর চ্যাপ্টার বের করেছি। কিন্তু ম্যাডাম বইয়ের অক্ষরের চেয়ে আপনার চোখের পাতাগুলো কেন যেন বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অর্ণব, কাছে আসছো কেন? ওপাশে বসো। ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা বলছো আগে। অবন্তিকা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু অর্ণবের মন ইকোনমিক্সে নেই। সে শুধু দেখছে অবন্তিকা যখন কথা বলছেন তখন তার ঠোঁটের নড়াচড়া। হঠাৎ অর্ণব অবন্তিকার কলম ধরা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। অবন্তিকা চমকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে। অর্ণব, এ কি করছো? ছাড়ো আমার হাত। ম্যাডাম ডিমান্ড তো অনেক বেড়ে গেছে, কিন্তু আপনি সাপ্লাই দিচ্ছেন না কেন? এই যে আপনার এই হাতটা, এটা কি শুধুই কলম ধরার জন্য? এটা কি আমার হাতে হাত রাখার জন্য নয়? অর্ণব, তুমি খুব অবাধ্য। পড়ার কথা বলে বাড়িতে এসে এসব করছো। আমার খুব ভয় লাগছে, কেউ দেখে ফেললে। অর্ণব অবন্তিকার একদম কানের কাছে ফিসফিস করে বলে, ভয় তো আপনার চোখের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসার জন্য লাগছে ম্যাডাম। আচ্ছা, সিনিয়র যখন বউ হবে তখন কি এভাবেই পড়ার বাহানায় আদর করা যাবে না? অর্ণব তার ঠোঁট দিয়ে অবন্তিকার গালটা আলতো করে স্পর্শ করলো। অবন্তিকা চোখ বন্ধ করে ফেলে। তার সারা শরীরে এক শিরশিরে শিহরণ বয়ে গেল। অর্ণব, তুমি আমায় সত্যিই রাগিয়ে দিচ্ছ। আমি কিন্তু এবার চেঁচাবো। ম্যাডাম লাভ নাই, আমি আপনার সেই গরিব জুনিয়র স্টুডেন্ট যে আপনার এই আভিজাত্যের দেয়াল ভেঙে আপনার মনের ভেতর ঘর বাঁধতে চাই। আমাকে আপনি ঠেকাতে পারবেন না, কারণ আপনিও চান আমাকে মনে মনে। পড়াশোনা তো হবেই, কিন্তু মনের পড়াটা আগে শেষ করি। ড্রয়িং রুমের সেই নিস্তব্ধতায় শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। অবন্তিকা বুঝতে পারলেন সে যতই নিজেকে দূরে সরাতে যাক, অর্ণবের এই মায়াবী দুষ্টুমির কাছে সে প্রতিবারই হেরে যাচ্ছে। সিনিয়র হয়েও সে আজ এই জুনিয়রের কাছে একজন আত্মসমর্পণকারী প্রেমিকা। টেবিল ল্যাম্পের ম্লান আলোয় অবন্তিকার ঘাড়ের ওপর বিন্দু বিন্দু ঘাম জমছে। অর্ণব পাশে বসে থাকলেও তার প্রতিটি নিঃশ্বাস অবন্তিকার কানের লতিতে এসে আছড়ে পড়ছে। অবন্তিকা কলমটা শক্ত করে ধরে আছেন, কিন্তু তার হাত কাঁপছে। অর্ণব হঠাৎই তার এক হাত দিয়ে অবন্তিকার কোমর জড়িয়ে ধরলো, আর অন্য হাত দিয়ে তার কলম ধরা হাতটা নিজের হাতের মুঠোয় পিষে ফেললো। ম্যাডাম আপনার এই কলমের কালির চেয়ে আমার শরীরের রক্ত আজ অনেক বেশি গরম হয়ে আছে। এই যে আপনি বারবার নিঃশ্বাস আটকাচ্ছেন, এটা কার জন্য? অবন্তিকার শরীরে এক অদ্ভুত অবশ করা ঢেউ খেলে যাচ্ছে। অর্ণব, ছাড়ো। আমি আর পারছি না, তোমার হাতটা সরাও, খুব লাগছে আমার। অর্ণব অবন্তিকার চুলে মুখ গুজে দিয়ে গভীর ঘ্রাণ নিয়ে বলে, লাগুক ম্যাডাম, এই ব্যথাই তো আপনাকে মনে করিয়ে দেবে আমি আপনার রক্তে মিশে গেছি। অর্ণব হঠাৎই অবন্তিকাকে পাঁজা কোলা করে তুলে নিল। অবন্তিকা আত্মরক্ষার কোনো সুযোগই পেল না। অর্ণব ড্রয়িং রুমের সাথে শোবার ঘরে চলে গেল ওকে নিয়ে, যেটা অবন্তিকারই রুম। তারপর দরজাটা অর্ণব লাথি দিয়ে বন্ধ করে দিল। বিছানায় নামানোর সাথে সাথেই অবন্তিকা চাদরটা খামছে ধরল। অর্ণব তার গায়ের শার্টটা এক ঝটকায় খুলে ফেলে অবন্তিকার উপর ঝুঁকে পড়ল। অবন্তিকা দেখলো অর্ণবের চোখের মণি দুটো যেন আগুনের ভাটা হয়ে জ্বলছে। অর্ণব কোনো কথা না বলে অবন্তিকার ঠোঁটের ওপর নিজের ঠোঁট দুটো কড়াভাবে চেপে ধরল। অবন্তিকা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও অর্ণবের পেশিবহুল হাতের চাপে সে মুহূর্তেই নুইয়ে পড়ল। অর্ণবের হাতের স্পর্শ যখন অবন্তিকার পিঠের উন্মুক্ত অংশে পড়ল, অবন্তিকা হঠাৎই একটা তীব্র শিরশিরানি অনুভব করলো। তার মনে হলো তার মেরুদণ্ড দিয়ে কেউ বরফ শীতল আর একই সাথে অগ্নি উষ্ণ একটা স্রোত বইয়ে দিচ্ছে। অর্ণব অবন্তিকার কপালে কপাল ঘষতে ঘষতে বলল, আজ আপনার সব আভিজাত্য, সব তেজ আমার এই ছোঁয়ায় গলে যাবে ম্যাডাম। সিনিয়র হওয়ার অহংকারটা
আজ এই বিছানায় বিসর্জন দিয়ে দিন। অবন্তিকা অর্ণবের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে যন্ত্রণার স্বরে বলল। অর্ণব, তুমি আমায় পুড়িয়ে দিচ্ছ। উফ, কেন করছো এমন? আমি তোমায় ঘৃণা করি। অর্ণব পৈশাচিক অথচ প্রেমময় এক হাসি দিয়ে বলে। ঘৃণা তো ভালোবাসারই অন্য পিঠ ম্যাডাম। অর্ণব তার ঠোঁট দুটো অবন্তিকার গলার ভাঁজ থেকে শুরু করে নিচে নামিয়ে আনলো। অবন্তিকা চোখ বন্ধ করে মাথাটা পেছনের দিকে এলিয়ে দিল। তার মুখ দিয়ে অস্ফুট কিছু কান্নার মতো আওয়াজ বেরিয়ে এলো। নিস্তব্ধ ঘরটাই তখন শুধু কাপড়ের খসখসানি আর দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ। অর্ণব অবন্তিকার শাড়ির আঁচলটা আলতো করে শরীর থেকে আলাদা করে দিল। অবন্তিকার ধবধবে ফর্সা শরীরে অর্ণবের হাতের আঙ্গুলগুলো যেন অদৃশ্য কোনো রেখা এঁকে দিচ্ছে। অবন্তিকা তার দুহাত দিয়ে অর্ণবকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নিল। কামনার সেই দাহ আজ তাদের দুজনের মাঝখানের সব ব্যবধান পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কামনা শেষে দুজনের নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল। কি থেকে কি হলো অবন্তিকা নিজেও বুঝলো না। অর্ণব জামাটা পরে ম্যাডামের কাছে এসে বলল। ম্যাডাম, আজ যা পেলেন আশা করি এবার রোজ আমাকে চাইবেন। কালকের পার্টটা ভালো করে পড়াবেন আরও। আসি। অর্ণব চলে গেল। অবন্তিকা হা করে রইল। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে কলেজে প্রবেশ করে। সকালের রোদে অবন্তিকা ম্যাডাম আজ একটু বেশিই উজ্জ্বল। পরনে নীল শাড়ি, কপালে ছোট একটা টিপ। গত রাতে সেই উদ্দাম স্মৃতিগুলো বারবার তার মনে পড়ে যাচ্ছে। আর অজান্তেই তার ঠোঁটে একটা লজ্জার হাসি ফুটে উঠছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। গেটের মুখেই অর্ণব তার বন্ধুদের নিয়ে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। ওরে মিম, আজ আকাশটা নীল কেন জানিস? কারণ আমাদের ম্যাডাম আজ নীল শাড়ি পরে সমুদ্র হয়ে এসেছেন। কিন্তু সমুদ্রের নিচে যে এত আগুন সেটা কি আর সাধারণ মানুষ জানে? ঠিক বলেছিস তো। তবে সাগরে নামলে কিন্তু ডুবে যাওয়ার ভয় থাকে। অবন্তিকা গম্ভীর হওয়ার ভান করে অর্ণবের সামনে দাঁড়িয়ে পড়ে। অর্ণব, কলেজের গেটে দাঁড়িয়ে এসব সস্তা শায়েরি দেওয়া বন্ধ করো। আর নীল শাড়ির সাথে আগুনের কি সম্পর্ক? পড়াশোনায় মন দাও, না হলে আজ ক্লাসে তোমার খবর আছে। অর্ণব একটু ঝুঁকে ম্যাডামের কানের কাছে ফিসফিস করে। সম্পর্কের কথা তো বালিশে মাথা রাখলে ঠিকই মনে পড়ে ম্যাডাম। গত রাতের সেই ইকোনমিক্স পড়াটা কি চট করে ভুলে গেলেন, নাকি আরও একটু রিভিশন লাগবে? অসভ্য, একদম চুপ। ক্লাসে আসো, দেখাচ্ছি মজা। অবন্তিকা ম্যাডাম ক্লাসে ঢুকে পড়ানো শুরু করেছেন। আজ তার আলোচনার বিষয় চাহিদা ও যোগান বিধি। তিনি বোর্ডে চক দিয়ে গ্রাফ আঁকছেন, কিন্তু অর্ণব ফার্স্ট বেঞ্চে বসে একমনে ম্যাডামের শাড়ির কুচির দিকে তাকিয়ে আছে। তো ছাত্ররা যখন কোনো জিনিসের চাহিদা বা ডিমান্ড বাড়ে, তখন যোগান বা সাপ্লাই না থাকলে বাজারের অস্থিরতা তৈরি হয়। এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম লস। বুঝতে পারছো? ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। ডিমান্ড যদি মাঝরাতে বাড়ে আর সাপ্লাই যদি তখন কম থাকে, তবে কি সেখানে কোনো বিশেষ শাস্তি দেওয়ার বিধান আছে? মানে গতকাল আপনি যেভাবে হাত থেকে কলম কেড়ে নিলেন, ওটা কি ডিমান্ড কমানোর কোনো টেকনিক? পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। রিয়া আর মিম একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। অবন্তিকা রাগে আর লজ্জায় চকটা হাতেই ভেঙে ফেললেন। অর্ণব, তোমার এই আজে বাজে তর্কের মানে হয় না। আমি মার্কেটে ডিমান্ড নিয়ে কথা বলছি, তোমার ব্যক্তিগত ফ্যান্টাসি নিয়ে নয়। না ম্যাডাম, আমি জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছিলাম। এই যে আপনি আজ নীল শাড়ি পরে ডিমান্ড বাড়িয়ে দিলেন, এখন যদি আমরা ঠিকমতো পড়া সাপ্লাই না দিতে পারি, তবে কি আপনি আবারও ড্রয়িং রুমে নিয়ে গিয়ে আমাদের ইকোনমিক্স শেখাবেন? অবন্তিকা এবার আর সহ্য করতে পারলেন না। ক্লাসের অন্য ছাত্র ছাত্রীরা ফিসফিস করছে। অর্ণব তো জেনে শুনেই সবার সামনে তাকে লজ্জা দিচ্ছে। অবন্তিকা এগিয়ে এলেন অর্ণবের বেঞ্চের কাছে। অর্ণব, অনেক হয়েছে। তুমি ক্লাসের পরিবেশ নষ্ট করছো। এখন এই রুম থেকে বের হও, গেট আউট। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল বলেছি? আপনি তো নিজেই বলেছিলেন পড়াশোনায় ঘাটতি থাকলে ব্যবস্থা নেবেন। এখন ক্লাসে বের করে দিচ্ছেন মানে কি? ডিমান্ড সাপ্লাই চেইনটা ভেঙে দিতে চাইছেন? সীমা ছাড়িও না। গত রাতটার আলোচনা ক্লাসরুমের জন্য নয়, বের হও বলছি। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আপনি আমাকে ক্লাসরুম থেকে বের করতে পারেন, কিন্তু মনের ওই যে ওয়াশরুম সিনটা, ওটা তো আর মোছা যাবে না। বন্ধুরা, আমি আজ বহিষ্কৃত, কিন্তু আমি বিজয়ী।
অর্ণব বীর দৌড় পেয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় অবন্তিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে গেল। অবন্তিকা ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার মুখ তখন টমেটোর মতো লাল। ক্লাস শেষে স্টুডেন্ট চলে যায়। রিয়া অবন্তিকাকে খুঁজতে খুঁজতে তার পাশে এসে ফিসফিস করে বলে, কি রে অবু, ওই ছেলেটা নাকি কি যা তা বলছে। আজ তোকে স্টুডেন্টগুলা বাইরে বলা বলি করছিল, তোর ওই ছাত্র তো আজ মাঠে কাঁপিয়ে দিল। তুই কি সত্যি ওকে গত রাতে কোনো প্রাইভেট লেকচার দিয়েছিস নাকি? তুইও ওর মতো হয়েছিস রিয়া। উফ, এই ছেলেটাকে আমি যে কি করব। ও আমায় সবার সামনে বেইজ্জত করে ছাড়ে, অথচ ওর উপর আমি রাগও করতে পারছি না। আচ্ছা বাদ দে, স্টাফ রুমে চল, এখনই ঘন্টা বাজবে, ফাইলগুলো চেক দিই। অবন্তিকা আর রিয়া চলে যায়। কিছুক্ষণ পর কলেজের ছুটির ঘন্টা পড়ে গেছে। ছাত্রছাত্রীরা কলরব করতে করতে বেরিয়ে যাচ্ছে। অবন্তিকা ম্যাডাম তার স্টাফ রুমে বসে ফাইল গোছাচ্ছিলেন, কিন্তু তার মন পড়ে আছে ওই অবাধ্য জুনিয়রটার দিকে। আজ ক্লাসে অর্ণব তাকে সবার সামনে যেভাবে বেইজ্জত করেছে, তাতে রাগ হওয়ার কথা থাকলেও অবন্তিকা কেন যেন এক অদ্ভুত শিহরণ অনুভব করছেন। কাজ শেষে অবন্তিকা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে কেউ তার শাড়ির আঁচলে আলতো টান দিল। অবন্তিকা চমকে পিছনে ফিরে চেঁচায়, অর্ণব, আবার তুই এখনো বাড়ি যাসনি? আর সাহস তো কম না, করিডোরে সবার সামনে আঁচলে হাত দিচ্ছ। বাড়ি গিয়ে কি হবে ম্যাডাম? বাড়িতে তো আমি নেই, আর আঁচল তো আপনি নিজেই ফেলে রেখেছেন। আমি তো জাস্ট ওটা সামলে দিচ্ছিলাম। আচ্ছা ম্যাডাম, ক্লাসে তো আমায় বের করে দিলেন, কিন্তু এই যে আপনার মনের ভেতরে আমি সারাক্ষণ ডিগবাজি খাচ্ছি, সেখান থেকে বের করবেন কিভাবে? তুমি একটা আস্ত পাগল, সরো সামনে থেকে, আমার কাজ আছে। কিছুক্ষণ পর বিকেলের পড়ন্ত রোদ। কলেজের ছাদে ওঠার দরজাটা সাধারণত খোলাই থাকে। অবন্তিকা কি একটা প্রয়োজনে বা হয়তো একটু নির্জনে নিজের উত্তাল মনটাকে শান্ত করতে কলেজের ছাদে এলেন। চারপাশটা একদম শুনশান। ঠিক তখনই পেছনে জুতোয় খসখসে শব্দ হলো। অবন্তিকা ঘোরার আগেই ঝট করে কেউ ছাদের দরজাটা আটকে দিয়ে ভেতর থেকে তালা মেরে দিল। অর্ণব, তুমি এখানেও পিছু নিয়েছো? আর দরজা কেন বন্ধ করলে? পাগল হয়েছো? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না ম্যাডাম, সবাই এখন বাড়ি ফেরার ব্যস্ততায়। আজ এখানে শুধু আপনি আর আমি। নীল আকাশ সাক্ষী রেখে আজ আপনার ওই কড়া ম্যাডাম ইমেজটা আমি ছিঁড়ে ফেলবো। অর্ণব অবন্তিকাকে ছাদের কোণে একটা দেওয়ালের সাথে চেপে ধরলো। বিকেলের লালচে আলোয় অবন্তিকার মুখটা অপার্থিব সুন্দরী লাগছে। অর্ণব তার দুহাত দিয়ে অবন্তিকার কবজি দুটো দেওয়ালের সাথে চেপে ধরলো। বাতাসের ছাপটাই অবন্তিকার চুলগুলো উড়ছে। অর্ণব অবন্তিকার একদম গায়ের সাথে মিশে দাঁড়িয়ে আছে। অবন্তিকা নিঃশ্বাস নিতে পারছে না। তার বুকের ওঠানামা বলে দিচ্ছে সে কতটা উত্তেজিত এবং ভীত। অর্ণব অবন্তিকার কানের লতির একদম কাছে ফিসফিস করে, ক্লাসে খুব তো তেজ দেখালেন ম্যাডাম, এখন কেন আপনার হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে? ভয় পাচ্ছেন নাকি চাইছেন আমি আপনাকে সেই শাস্তিটা দেই যা গত রাত থেকে আপনার পাওনা হয়ে আছে? অর্ণব প্লিজ, এটা কলেজ, এখানে এসব করো না। তুমি আমায় বোর করে দিচ্ছ। তোমার এই জোর করা দিয়ে। অর্ণব অবন্তিকার ঘাড়ের ওপর নিজের উষ্ণ ঠোঁট দুটো ছোঁয়ালো। বোর হচ্ছেন? তবে আপনার শরীর কেন কাঁপছে ম্যাডাম? অর্ণব তার এক হাত মুক্ত করে অবন্তিকার কোমরের ভাঁজে হাত রাখলো। এই যে আপনার শরীরের প্রতিটি শিরায় শিরায় এখন রক্ত টকবক করে ফুটছে, এটা কি বোর হওয়ার লক্ষণ? অর্ণব কোনো কথা বলার সুযোগ না দিয়ে অবন্তিকার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। এক দীর্ঘ কড়া আর তৃষ্ণার্ত চুম্বন। অবন্তিকা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও অর্ণবের শক্ত সমর্থ শরীরের চাপে সে অবশ হয়ে গেল। তার হাত দুটো আপনা আপনিই অর্ণবের ঘাড় জড়িয়ে ধরল। ছাদের ওপর বইতে থাকা ঝোড়ো বাতাস যেন তাদের কামনার আগুনকে আরো বাড়িয়ে দিল। অর্ণব চুম্বনের ফাঁকে ভারী গলায় বলল, সিনিয়র বউ হওয়া এত সহজ নয় ম্যাডাম। অবাধ্য স্বামীকে সামলাতে গেলে নিজেকেও অবাধ্য হতে হয়। অর্ণব অবন্তিকার শাড়ির আঁচলটা কাঁধ থেকে নিচে ফেলে দিল। তার আঙ্গুলগুলো অবন্তিকার পিঠের উন্মুক্ত অংশে আগুনের মতো বিচরণ করতে লাগলো। অবন্তিকা এক তীব্র শিরশিরানি অনুভব করলো, যা তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। সে যন্ত্রণায় আর সুখে একটা অস্ফুট চিৎকার করে উঠল। অর্ণব, তুমি আমায় জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছ, আমি আর পারছি না।
সেই বিকেলের পরন্ত আলোয় কলেজের নির্জন ছাদে তারা এক অপরের মাঝে হারিয়ে গেল। অর্ণব যেন আজ কোনো আদিম শিকারী, আর অবন্তিকা তার স্বেচ্ছায় ধরা দেওয়া শিকার। অর্ণবের প্রতিটি ছোঁয়ায় অবন্তিকা নতুন করে অনুভব করলো সে এই গরিব জুনিয়র স্টুডেন্টটার প্রেমে শুধু পড়েনি, ডুবে গেছে। কিন্তু স্বীকার করছে না কেবল। অবন্তিকা ভেবেছিলেন অর্ণব হয়তো এবার তাকে ছেড়ে দেবে, কিন্তু অর্ণব যেন আজ অন্য নেশায় মেতেছে। সে অবন্তিকাকে ছেড়ে দেওয়ার বদলে তার কোমরে 2 হাত দিয়ে আরো শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরল। ছাদের উপর বিকেলের রোদটা তখন ম্লান হয়ে আসছে, কিন্তু তাদের দুজনের মাঝখানের তাপমাত্রা হু হু করে বাড়ছে। কি ম্যাডাম, ভেবেছিলেন একটু আদর করেই ছেড়ে দেব? জুনিয়রদের মন বোঝা কি এতই সহজ? আমার তৃষ্ণা তো এখনো মেটেনি। অর্ণব প্লিজ, অনেক হয়েছে, এবার ছেড়ে দাও। শরীরটা অবশ্যই আসছে আমার। কেউ এসে পড়লে আমি মুখ দেখাবো কি করে? কেউ আসবে না। এই তালাবদ্ধ ছাদে আজ শুধু আমার হুকুম চলবে। আপনি না বলেছিলেন আমি আপনাকে বোর করি? তবে কেন আপনার গলার এই নীল শিরাটা এভাবে লাফাচ্ছে? কেন আপনি আমার দিক থেকে চোখ সরাতে পারছেন না? অর্ণব কোনো কথা শোনার সুযোগ না দিয়ে অবন্তিকার গলার কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। অবন্তিকা হঠাৎই শিউরে উঠলেন। অর্ণবের ঠোঁটের ছোঁয়া যখন তার গলার নরম চামড়ায় পড়ল, তখন অবন্তিকার মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে যন্ত্রণায় আর সুখে অর্ণবের মাথার চুলগুলো মুঠো করে ধরল। অর্ণব অবন্তিকার কানের লতিতে দাঁত দিয়ে হালকা কামড় দিয়ে বলল, ম্যাডাম, আপনার এই ফর্সা গলার উপর আমার দেওয়া এই লাল দাগগুলো যখন আয়নায় দেখবেন তখন বুঝতে পারবেন এই গরিব জুনিয়রটা আপনাকে কতটা গভীর করে চায়। সিনিয়র হওয়ার দেমাগটা তখন আর থাকবে না। অবন্তিকা চোখ বন্ধ করে ফেলে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। অর্ণব, তুমি তুমি আমায় পাগল করে দেবে। খুব লাগছে। তুমি কেন এত কড়া? কেন এত জোর করো তুমি? অর্ণব কোনো উত্তর দিল না। সে তার হাত দিয়ে অবন্তিকার অগোছালো শাড়িটা আরো একটু আলগা করে দিল। অবন্তিকার পিঠের খোলা অংশে যখন অর্ণবের গরম হাতের তালুটা পড়ল, তখন অবন্তিকার মুখ দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। অর্ণব অবন্তিকার ঠোঁটে আবার নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এবারের চুম্বনটা ছিল আরো দীর্ঘ, আরো গভীর আর তৃষ্ণার্ত। ছাদের ওপর তখন নিস্তব্ধতা, শুধু তাদের দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ বাতাসের সাথে মিশে যাচ্ছে। অবন্তিকা আর নিজেকে সামলাতে পারলেন না। সে তার 2 পা দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। অর্ণব তাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার শরীরের প্রতিটি ভাঁজে নিজের অধিকার প্রতিষ্ঠা করছিল। অবন্তিকার মনে হলো সে যেন এক বিশাল সাগরে তলিয়ে যাচ্ছে, যে সাগরের নাম অর্ণব। কি ম্যাডাম, এখনো কি পালিয়ে যেতে ইচ্ছে করছে, নাকি এই বন্দি অবস্থায় আপনার ভালো লাগছে? অর্ণব অবন্তিকার কপালে আর চোখে অজস্র ছোট ছোট চুমু দিয়ে তাকে শান্ত করলো। অবন্তিকা অর্ণবের বুকের মাঝে মুখ লুকিয়ে থাকলেন অনেকক্ষণ। বিকেলের মরা আলোয় তাদের এই ছাদের প্রেম এক নতুন ইতিহাস লিখে দিল। বিকেলের আলো মরে গিয়ে যখন সন্ধ্যায় ছায়া ঘনিয়ে এলো, তখন অবন্তিকার হুঁশ ফিরল। অর্ণব তার শার্টের বোতাম আটকাতে আটকাতে অবন্তিকার দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টু হাসি দিল। অবন্তিকা তখনও দেওয়ালের সাথে হেলান দিয়ে হাঁপাচ্ছেন। তার নীল শাড়ির আঁচলটা কাঁধের একপাশে কোনো মতে ঝুলে আছে। অর্ণব, আমরা বড় ভুল করেছি। কেউ যদি দেখে ফেলে আমি শেষ হয়ে যাব। ভয় পাবেন না ম্যাডাম, বাঘের ঘরে ঘোগের ভাষা আমি অনেক আগেই বেঁধে ফেলেছি। এবার চলুন, কলেজ গেট দিয়ে একদম স্বাভাবিকভাবে বের হবেন। তারা যখন ছাদ থেকে নিচে নেমে এলো, করিডোর তখন অন্ধকার। কিন্তু তারা জানতো না কলেজের বুড়ো দারোয়ান মকবুল চাচা চাবির গোছা নিয়ে তখন ওই দিকটাই আসছিলেন। দরজার ছিটকিনি খোলার শব্দ শুনে তিনি টর্চ জ্বালালেন। অর্ণব আর অবন্তিকাকে একসাথে নিচে নামতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। অবন্তিকা ম্যাডামের আলুথালু চুল আর বিধ্বস্ত শাড়ি দেখে মকবুল চাচার অভিজ্ঞ চোখ কুঁচকে গেল। ম্যাডাম, এত দেরি? কলেজ তো 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। আর এই পোলাটা এখানে কি করে? ও ওই ইকোনমিক্সের একটা ডাউট ক্লিয়ার করতে এসেছিলাম মকবুল চাচা। আমি লাইব্রেরিতে ছিলাম। চলো অর্ণব। অবন্তিকা দ্রুত পায়ে নিচের গাড়ির দিকে চলে গেলেন। অর্ণব মকবুল চাচার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চোখ টিপল, যেন সে সব জয় করে ফেলেছে। মকবুল চাচা মাথা চুলকাতে চুলকাতে ভাবলেন, ইকোনমিক্স পড়া কি আজকাল কলেজের ছাদে হয় নাকি? সমস্যা নেই, আমি তো যা ভিডিও করার করে ফেলেছি। পরদিন সকালে কলেজের বাগান। অবন্তিকা ম্যাডাম আজ লাল সাদা পাড়ির একটা জামদানি পরে এসেছেন। গত রাতের স্মৃতি তাকে বারবার আনমনা করে দিচ্ছে, কিন্তু তিনি নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করছেন। ঠিক তখনই দেখা গেল অর্ণবকে। সে আজ একটা পাঞ্জাবি পরে এসেছে, যেন কোনো বিশেষ দিন। কিরে শুভ, কাল রাতে না আমার ঘুম হয়নি?
কেন জানিস? মনে হচ্ছিল কেউ যেন আমার কানে কানে বলছিল, অর্ণব, তুমি আমায় পড়িয়ে দিচ্ছ। ওরে বাবা, সে তো আগুনের খেলা, পড়বি না তো কি? ম্যাডাম, আজ কিন্তু আপনাকে নীল নয়, একদম আগুনের শিখার মতো লাগছে। কালকে বিকেলে কি রোদে পুড়ে গিয়েছিলেন নাকি? গালের ওই লাল দাগটা কি মশার কামড়? অবন্তিকা থমকে দাঁড়ালেন। মিমের কথা শুনে তার হাত কাঁপতে লাগলো। সে জানে ওই দাগটা মশার নয়, ওটা অর্ণবের কালকের পাগলামির চিহ্ন। অর্ণব, তোমার বন্ধুদের নিয়ে এক্ষুনি আমার ক্লাসে যাও। আর মিম, তুমি তো দেখছি পড়া বাদ দিয়ে সবার গাল চেক করতে শুরু করেছো। তোমাদের কি কোনো ডিসিপ্লিন নেই? ম্যাডাম, রাগলে না আপনার ওই গালের দাগটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। আচ্ছা ম্যাডাম, কালকের সেই ইকোনমিক্স লেকচারটা কি আজও চলবে, নাকি আজ আমরা প্র্যাকটিক্যাল ছেড়ে থিওরি পড়ব? অর্ণব, লিমিট ক্রস করো না, আমি তোমার টিচার, এটা মনে রেখো। আর গতকাল যা হয়েছে ওটা একটা দুর্ঘটনা ছিল, ওটা নিয়ে আর কোনো কথা হবে না। অবন্তিকা হনহন করে হেঁটে চলে গেলেন। অর্ণব পিছনে দাঁড়িয়ে হা হা করে হাসতে লাগলো। অবন্তিকা স্টাফ রুমে গিয়ে ধপ করে চেয়ারে বসলেন। তার মন বলছে সে অর্ণবকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বিবেক বলছে ছি, ও তোমার ছাত্র, 3 বছরের ছোট। দুপুরে ক্যান্টিনে রিয়া আর অবন্তিকা কফি খাচ্ছিলেন। ঠিক পাশের টেবিলটায় অর্ণব আর তার গ্যাং বসেছে। অর্ণব হঠাৎ একটা গান গাইতে শুরু করলো। সিনিয়র ম্যাডাম যখন মনের মানুষ হয়, তখন বইয়ের পড়া ভুলে গিয়ে বাসর স্বপ্ন রয়। কি রে অবু, তোর ওই জুনিয়র বর্দা দেখছি পুরো কলেজ মাথায় তুলছে, তুই কিছু বলিস না কেন? কি বলবো রে রিয়া, ও একটা আস্ত পাগল, পাগলকে বকে লাভ আছে? হঠাৎ অর্ণব অবন্তিকার টেবিলের সামনে এসে একটা গোলাপ ফুল রাখলো। ম্যাডাম, ইকোনমিক্সের গ্রাফে তো আজ আমার মন বসছে না, তাই ভাবলাম একটু বোটানি পড়ি। এই যে গোলাপটা, এটা কি আপনার হাসির চেয়ে বেশি সুন্দর? অর্ণব, তুমি কি চাও আমি প্রিন্সিপালকে জানাই? অর্ণব নিচু স্বরে শুধু অবন্তিকা শুনতে পায় এমন ভাবে বলে উঠল। জানান না ম্যাডাম, প্রিন্সিপাল সাহেবকেও বলি। কাল ছাদে আমরা কি কি সাবজেক্ট নিয়ে রিসার্চ করেছি বলবো, নাকি মকবুল চাচাকে সাক্ষী মানতে? অবন্তিকা ভয়ে জমে গেলেন। অর্ণব সত্যিই বেপরোয়া। সে পাত্তা না পাওয়ার ভান করে উঠে চলে যেতে চাইলেন, কিন্তু অর্ণব তার শাড়ির আঁচলের কোণাটা টেবিলের নিচে আঙ্গুল দিয়ে চেপে ধরলো। ছাড়ো অর্ণব, সবাই দেখছে। স্বীকার করুন যে আপনি কাল রাতে আমায় মিস করেছেন। বলুন যে কালকের ওই শাসন আপনার ভালো লেগেছে। না বললে কিন্তু আজ সবার সামনে আপনার এই পাটল বর্ণের ঠোঁটে আমি আবার সেই ছাপ রেখে দেব। তুমি তুমি যখন অর্ণব, ছাড়ো আমায়। অর্ণব হাসতে হাসতে হাত সরিয়ে নিল। অবন্তিকা দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে গেলেন। তার চোখের কোণে জল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে বুঝতে পারছে এই পাগলামিটাই এখন তার নেশা হয়ে দাঁড়িয়েছে। সে স্বীকার করবে না, কিন্তু অর্ণব ছাড়া তার প্রতিটি মুহূর্ত এখন মরুভূমির মতো শুধু ঘুরছে। ধুধু করছে। এদিকে নীল দূর থেকে সবটা দেখছে। তার হাতে একগুচ্ছ ছবি, মকবুল চাচার মোবাইল থেকে নেওয়া সেই ঝাপসা ছবিগুলো, যেখানে অর্ণব আর অবন্তিকাকে একসাথে দেখা যাচ্ছে। নীলের মুখে এক পৈশাচিক হাসি। এবার দেখব তোমার এই গরিব হিরো তোমাকে কিভাবে বাঁচায়, অবন্তিকা। নীল রঙের ডায়েরিটা বুকের উপর চেপে ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে অবন্তিকা। আকাশের চাঁদটা আজ খুব উজ্জ্বল, ঠিক যেন অর্ণবের সেই আত্মবিশ্বাসী হাসিটার মতো। অবন্তিকা মনে মনে নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে। একজন টিচার হয়ে সে কিভাবে নিজের ছাত্রের স্পর্শে এভাবে গলে যাচ্ছে। অর্ণব তাকে সবার সামনে অপ্রস্তুত করে দিচ্ছে, ছোট করছে, অথচ অবন্তিকার মন সেই অপমানগুলোকেই যেন এক অদ্ভুত প্রশ্রয় দিচ্ছে। না, এটা হতে পারে না। ও কেবলই একটা বিচ্ছু ছেলে। ওর সাহস কি করে হয় আমার শাড়ির আঁচল ধরার? কাল ওকে ক্লাস টেস্টে এমন কঠিন প্রশ্ন দেব যে ওর সব হিরোগিরি বের হয়ে যাবে। কিন্তু ও যখন কানের কাছে ফিসফিস করে কথা বলে, তখন কেন আমার সারা শরীর অবশ হয়ে আসে? থুর, আমি কি সত্যি একটা বাচ্চার প্রেমে পড়লাম? পরদিন সকালে কলেজের কলেজে আজ একটা অন্যরকম গুঞ্জন। অর্ণব আজ ক্লাসে আসেনি। অবন্তিকা ক্লাসে ঢোকার সময় থেকেই তার চোখ বারবার ফার্স্ট বেঞ্চের সেই ফাঁকা জায়গাটার দিকে চলে যাচ্ছিল। অর্ণব নেই মানেই করিডোরটা যেন নিস্তব্ধ, বাগানটা যেন বিবর্ণ। ক্লাসে মিম আর শুভ গম্ভীর মুখে বসে আছে। তোমাদের বন্ধু অর্ণব কোথায়? আজ কি ও পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নাকি?
ম্যাডাম, অর্ণবের খুব জ্বর, কাল বিকেলে বৃষ্টিতে ভিজেছিল তো, বোধহয় ওই কারণে আজ আসতে পারবে না বলেছে। অবন্তিকার কলমটা হাতের মুঠোয় শক্ত হয়ে এলো। কাল বিকেলে তো অর্ণব তার সাথেই ছিল, বৃষ্টির তো নামগন্ধও ছিল না। তবে কি অর্ণব ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলেছে? অবন্তিকার বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠল, কিন্তু ক্লাসের সামনে এসে তার রাগী ইমেজটা ধরে রাখলো। জ্বর হয়েছে তাতে আমার কি? তোমরা পড়া দাও, ডিমান্ড কার্ভটা বোর্ডে এসে আঁকো। দুপুরবেলা কলেজের স্টাফ রুমে অবন্তিকা একা বসে কফি খাচ্ছিল। এমন সময় রিয়া ভেতরে ঢুকলো। রিয়ার মুখটা আজ শুকনো। অপু, তুই কি কিছু শুনেছিস? নীলের বাবা নাকি আজ সকালে কলেজের ট্রাস্টি বোর্ডের সাথে মিটিং করেছে। নীল নাকি কার নামে একটা কমপ্লেন ফাইল করেছে। কার নামে? কি কমপ্লেন? জানি না ঠিক, তবে শুনলাম কোনো এক স্টুডেন্ট নাকি এক ম্যাডামের সাথে অসভ্যতামি করেছে, এমন কিছুই। মকবুল চাচাকে নাকি ডাকা হয়েছে। অবন্তিকার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে নীল সবটা জেনে ফেলেছে। মকবুল চাচাকে ভয় দেখিয়ে নীল নিশ্চয়ই কোনো প্রমাণ জোগাড় করেছে। অবন্তিকা দ্রুত স্টাফ রুম থেকে বেরিয়ে অর্ণবের খোঁজে যেতে চাইলো, কিন্তু ঠিক তখনই তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ম্যাডাম, আজ তো আপনার শান্তি হওয়ার কথা, বাঘ ছাড়াই তো আজ আপনি খাঁচায় রাজত্ব করছেন। কিন্তু মনে রাখবেন, খাঁচার বাইরে কিন্তু শিকারী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সাবধানে বাড়ি ফিরবেন। স্টুপিড ছেলে, নিজে বিপদে পড়ে এখন আমায় সাবধান করছে। বিকালে অবন্তিকা তার দামি গাড়িটা গলির মুখে পার্ক করে হেঁটে অর্ণবদের বাড়ির সামনে এলো। আভিজাত্যের মোড়ক খুলে সে আজ শুধু এক চিন্তিত প্রেমিকা, যদিও সে তা স্বীকার করতে নারাজ। ভাঙা জানালার ফাঁক দিয়ে দেখলো অর্ণব বিছানায় শুয়ে আছে, কপালে একটা ভিজে পট্টি। তার মা পাশে বসে পাখা দিয়ে বাতাস করছেন। অর্ণবের সেই তেজি মুখটা আজ ম্লান। অবন্তিকা দরজায় টোকা দিল। অর্ণবের মা অবাক হয়ে বেরিয়ে এলেন। আপনি কে মা? আমি কলেজের ম্যাডাম। অর্ণব আসেনি তো, তাই একটা জরুরি ফাইল নিতে এলাম। অর্ণব চোখ খুলে অবন্তিকাকে দেখলো। তার ঠোঁটের কোণে সেই পরিচিত দুষ্টু হাসিটা জ্বরের ঘোরেও ফুটে উঠল। না, ম্যাডামকে একটু চা দাও তো। উনি এসেছেন যখন তখন নিশ্চয়ই খুব ইম্পর্ট্যান্ট প্রাইভেট লেকচার দিতে এসেছেন। মা বাইরে যেতেই অবন্তিকা অর্ণবের শিওরে বসলো। তার হাতটা অজান্তেই অর্ণবের কপালে চলে গেল। আগুনের মতো গরম শরীর। তুমি কি পাগল? বৃষ্টিতে কোথায় ভিজেছিলে? আর এই মেসেজ করার মানে কি? নীল কি করতে চাইছে তুমি জানো? অবন্তিকা রাগী গলায় কথাগুলো বললেও তার চোখে জল। অর্ণব অবন্তিকার হাতটা খপ করে ধরে নিজের বুকের ওপর চেপে ধরে। নীল কি করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না ম্যাডাম, কিন্তু এই যে আপনি আজ গাড়ি হাঁকিয়ে এই ভিখারির বাড়িতে আসলেন, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ইকোনমিক্স গেইন। অর্ণব ছাড়ো, তোমার মা চলে আসবে। তুমি এখনো ফাজলামি করছো। নীল আমাদের এই বিকেলের কথা জেনে গেছে, ও ছবি তুলেছে। অর্ণব হঠাৎ উঠে বসে অবন্তিকাকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলে, আমি তোমায় ভালোবাসি না, তুমি আমার ছাত্র। আমি এসেছি শুধু দেখতে তুমি মরলে না বাঁচলে। ছবি তো শুধু ফ্রেমবন্দি করে ম্যাডাম, কিন্তু এই যে আপনার হৃৎপিণ্ডটা এখন ধকধক করছে, ওটা কি নীল শুনতে পাবে? আপনি কেন স্বীকার করছেন না যে আপনি আমায় ভালোবেসে ফেলেছেন? কেন এই ইগো ধরে রেখেছেন? মিথ্যে বলছেন, আপনার চোখের মনি কাঁপছে। আপনি যদি আমায় ভালো না বাসেন তবে এখনই এখান থেকে চলে যান। আমি কালই কলেজ ছেড়ে দেব। অর্ণব হঠাৎ উঠে বসে অবন্তিকাকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলে। অবন্তিকা স্তব্ধ হয়ে বসে রইল। সে উঠে দাঁড়ালো যাওয়ার জন্য, কিন্তু পারল না। অর্ণব পেছন থেকে তার শাড়ির আঁচলটা খামছে ধরলো। ঠিক যেতে হলে আঁচলটা কেটে রেখে যান ম্যাডাম, কারণ এই সুতোয় আমার প্রাণ বাঁধা। সেই মুহূর্তে বাড়ির বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। অবন্তিকা জানালা দিয়ে দেখলো নীলের গাড়ি। নীল নেমে আসছে, তার পেছনে কলেজের আরো দুজন মেম্বার। নীলের হাতে একটা খাম। নীল বাইরে থেকে চিৎকার করে, কই রে অর্ণব, তোর ম্যাডামকে নিয়ে যে আজ ঘরেই পড়াশোনা করছিস? আমরা তো অডিট করতে এলাম। অবন্তিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে যদি এখন এই ঘরে ধরা পড়ে তবে তার কেরিয়ার আর মান সম্মান ধুলোয় মিশে যাবে। অর্ণব বিছানা থেকে নেমে অবন্তিকার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, আপনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান, আমি সামলাচ্ছি। তোমাকে ছেড়ে আমি যাব না অর্ণব, ওরা তোমায় মারবে। ওরা আমায় মারলে আপনার এই নীল শাড়িটা কে সামলাবে ম্যাডাম? জান বলছি, মনে রাখবেন, আমি আপনার জুনিয়র স্টুডেন্ট হতে পারি, কিন্তু আপনার বরের পাওয়ারটা কিন্তু আমার রক্তে আছে।
অবন্তিকা কাঁদছে। সে স্বীকার করতে পারছে না যে এই মুহূর্তে সে তার নিজের জীবনের চেয়ে অর্ণবের জীবনকে বেশি ভালোবাসছে। সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একবার অর্ণবের দিকে তাকালো। অর্ণব তখন সিংহের মতো দরজার দিকে এগিয়ে যাচ্ছে। নীল ভেতরে ঢুকে অর্ণবকে কলার ধরে বাইরে টেনে নিয়ে এলো। পাড়ার লোক আর কলেজের মেম্বারদের সামনে নীল খাম থেকে সেই ছবিগুলো বের করলো। দেখুন সবাই, আমাদের আদর্শ টিচার অবন্তিকা চৌধুরী এই ছেলেটার সাথে কলেজের ছাদে কি নোংরামি করছিল, আর আজ তো ম্যাডাম সরাসরি ওর ঘরে ঢুকছে। অর্ণব কোনো প্রতিবাদ করলো না, সে শুধু হাসছিল। সেই হাসি দেখে নীল আরো রেগে গিয়ে অর্ণবের মুখে এক ঘুষি মারলো। অর্ণবের ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়লো। আড়াল থেকে অবন্তিকা সেই দৃশ্য দেখে নিজের মুখ চেপে ধরলো। সে চিৎকার করে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু অর্ণবের ইশারায় সে থমকে গেল। পুরো নীল ভাই, ছবিগুলো তো দূর থেকে তুলেছেন, ফ্রেমটা ঠিক হয়নি। আপনি যদি বলতেন আমি আপনাকে ক্লোজ আপ শট দিতাম, কারণ অবন্তিকা আমার টিচার নয়, উনি আমার হবু বউ। পাড়ার নিস্তব্ধতা নেমে এলো। নীল আর কলেজের মেম্বাররা থমকে গেল। বিকেলের ধূসর আকাশটা যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। অর্ণবের বস্তির সরু গলিতে এখন শোয়ে শোয়ে মানুষের ভিড়। নীল যখন অর্ণবের মুখে ঘুষি মারলো, অর্ণবের ঠোঁটের কোণ ফেটে রক্ত গড়িয়ে পড়লো। কিন্তু অর্ণব এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে সেই একই অবজ্ঞা যা নীলকে আরো উন্মাদ করে তুলছে। নীল অর্ণবের কলারটা আরো জোরে চেপে ধরে। হবু বউ, তোমার মতো ভিখারির সাথে চৌধুরী বাড়ির মেয়ের বিয়ে? তোর সাহস তো কম না। এই ছবিগুলো যখন তোর কলেজে আর অবন্তিকার বাবার হাতে পৌঁছবে, তখন তোকে চপকিয়ে পিঠের চামড়া তুলে নেবে। নীল আবার হাত তুললো অর্ণবকে মারার জন্য। ঠিক সেই মুহূর্তে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাওয়া অবন্তিকা আর নিজেকে সামলাতে পারলেন না। আড়াল থেকে অর্ণবের রক্তমাখা মুখ দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সব ভয়, সব আভিজাত্যের দেওয়াল আর লোকলজ্জার মায়া ছিন্ন করে তিনি ঝড়ের বেগে ভিড় ঠেলে সামনে চলে এলেন। নীল থামো, হাত নামাও বলছি। সবাই স্তব্ধ হয়ে গেল। নীল অবাক হয়ে দেখলো অবন্তিকার চোখ দিয়ে জল ঝরছে, কিন্তু মুখে সেই চিরচেনা রাগী ভঙ্গিমা। অবন্তিকা সরাসরি গিয়ে অর্ণব আর নীলের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। তিনি অর্ণবকে নিজের আড়ালে নিয়ে নীলের দিকে তাকালেন। আরে অবন্তিকা, তুমি তো পালিয়ে গিয়েছিলে, ফিরে এলে যে বড় তোমার এই প্রেমিককে বাঁচাতে। দেখো সবাই, এই সেই বিখ্যাত লেকচারার অবন্তিকা চৌধুরী। হ্যাঁ নীল, আমি ফিরে এসেছি। আর শোনো, অর্ণব মিথ্যা বলেনি। আমি সত্যি অর্ণবকে ভালোবাসি। ও আমার ছাত্র হতে পারে, আমার চেয়ে 3 বছরের ছোট হতে পারে, কিন্তু ও আমার জীবনের সেই পুরুষ যে আমায় ভালোবাসতে শিখিয়েছে। আমরা বিয়ে করব, এটাই আমাদের সিদ্ধান্ত। এবার বলো, তোমার আর কোনো সিদ্ধান্ত আছে? অর্ণব পেছনের দিকে দাঁড়িয়েছিল। অবন্তিকার মুখে ভালোবাসি শব্দটা শুনে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। তার মুগ্ধ চোখ দুটো অবন্তিকার পিঠের দিকে আটকে গেল। যে ম্যাডামকে সে সারাক্ষণ জ্বালাতন করতো, যার মুখ থেকে একটা মিষ্টি কথা শোনার জন্যে সে হাজারো পাগলামি করত, আজ সেই ম্যাডাম পুরো পৃথিবীর সামনে তাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিলেন। অর্ণবের জ্বরের ঘরে থাকা শরীরটায় যেন এক অলৌকিক শক্তি চলে এলো। এত বড় স্পর্ধা, তুমি সবার সামনে এই কথা বলছো? তবে মত তোরা দুজনেই। নীল হিতাহিত জ্ঞান হারিয়ে পকেট থেকে একটা লোহার রড বের করলো, যা তার সাথে থাকা গুন্ডারা এনেছিল। অবন্তিকা যখন অর্ণবের দিকে তাকিয়ে তার চোখের জল মুছতে যাচ্ছিলেন, ঠিক তখনই নীল পাশ থেকে অর্ণবের মাথায় সেই রড দিয়ে সজোরে আঘাত করলো। ম্যাডাম। অর্ণবের কথা শেষ হলো না, তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কপাল দিয়ে গলগল করে তাজা রক্ত ঝরতে শুরু করলো। সে টাল সামলাতে না পেরে সরাসরি অবন্তিকার কোলের ওপর ঢলে পড়লো। অর্ণব, না। অর্ণব, চোখ খোলো। অর্ণব। ওরে আমার বাপ, আমার কলিজার মানিক রে, ওরা মাইরা ফেললো। বাবা গো, কথা কো। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলো। ভীম আর শুভ ততক্ষণে খবর পেয়ে সেখানে পৌঁছে গেছে। তারা নীলের ওপর ঝাঁপিয়ে পড়লো। অন্যদিকে অবন্তিকা অর্ণবের রক্তমাখা মাথাটা নিজের বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছেন। আজ তার নীল শাড়িটা অর্ণবের রক্তে লাল হয়ে গেছে। অর্ণব, আমি তো স্বীকার করেছি। এই তো আমি বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ চোখ খোলো। এই অসভ্য ছেলে, আমার কথা শোনো। তুমি না বলেছিলে আমি তোমার বউ? বউয়ের কথা অমান্য করবে অর্ণব? অর্ণব বেহুশ, তার নিঃশ্বাস খুব ধীর হয়ে আসছে। বৃষ্টির প্রথম ফোঁটা
যখন অর্ণবের রক্তমাখা গালে পড়ল তখন অবন্তিকা বুঝতে পারলেন তার এই জেদ আর লোকলজ্জা আজ তাকে এক ভয়াবহ পরিণতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নীল আকাশটা মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল। অর্ণবের বস্তির সেই নোংরা গলিটা এখন কান্নার রোলে ভারী হয়ে উঠেছে। নীলের সেই রডের আঘাত অর্ণবের কপালে নয়, যেন সরাসরি অবন্তিকার হৃদয়ে লেগেছে। অবন্তিকা পাথরের মতো বসে আছেন, তার কোলে মাথা রেখে নিথর হয়ে পড়ে আছে অর্ণব। অর্ণবের কপাল দিয়ে বয়ে আসা রক্তে অবন্তিকার সেই প্রিয় নীল শাড়িটা এখন কালচে লাল হয়ে গেছে। অর্ণব, এই অসভ্য ছেলে, ওঠো। তুমি না বলেছিলে আমি তোমার সিনিয়র বউ, বউয়ের আদেশ অমান্য করছো কেন? ওঠো বলছি। আমি তো সবার সামনে স্বীকার করেছি আমি তোমায় ভালোবাসি। এবার তো অন্তত যে ছাড়ো। অর্ণব কোনো উত্তর দিল না। তার ফর্সা মুখটা এখন জ্বরের তপ্ত আছে আর রক্তে মাখামাখি। মিম আর শুভ ততক্ষণে নীলকে গণপিটুনি দেওয়া শুরু করেছে, কিন্তু নীলের বডিগার্ডরা নীলকে কোনো মতে গাড়িতে তুলে সেখান থেকে চম্পট দিল। যাওয়ার সময় নীল চেঁচিয়ে বলে গেল, শুভ, আজ তো শুধু ট্রেলার দেখালাম অবন্তিকা, তোমাদের এই প্রেম আমি কবরে পাঠিয়ে ছাড়বো। ওরে আমার বাজান রে, হাসপাতালে নেও, কেউ আমার পোলারে বাঁচাও, ও আমার অন্ধের জ্যোষ্ঠী গো। আর মিম মিলে একটা অ্যাম্বুলেন্স ডাকলো। অবন্তিকা কারো কথা শুনছেন না। তিনি নিজেই অর্ণবের মাথাটা ধরে অ্যাম্বুলেন্সে উঠলেন। বৃষ্টির ঝাপটা তখন আরো বেড়ে গেছে। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ আর অবন্তিকার কান্নার শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। রাত 10টা। হাসপাতালের সাদা করিডোর। অবন্তিকা দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনের শাড়িটা শুকিয়ে খসখসে হয়ে গেছে। রক্তগুলো জমাট বেঁধে কালো ছোপ ছোপ দাগ তৈরি করেছে। ডাক্তাররা অর্ণবকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। পাশে অর্ণবের মা মেঝেতে বসে তসবিহ পড়ছেন। রিয়া ছুটে এসে অবন্তিকাকে জড়িয়ে ধরলো। ওবো, কি অবস্থা তোর? তুই বাড়ি যা, কাকা কাকিমা তোকে খুঁজছে। নীল নাকি তোর বাবার কাছে সবসময় পাঠিয়ে দিয়েছে। বাবা আসুক বা পৃথিবীর রসাতলে যাক ক্রিয়া, আমার কিচ্ছু যায় আসে না। অর্ণব যদি আজ চোখ না খুলে তবে অবন্তিকা চৌধুরী কালকে সূর্য দেখবে না। আমায় বলেছিল ম্যাডাম, সিনিয়র বউ হলে তাকে শাসন করা কষ্টের। আজ ও আমায় শাসন করছে রিয়া। ওর এই নীরবতা দিয়ে আমায় মেরে ফেলছে। ঠিক তখনই ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। অবন্তিকা পাগলের মতো ডাক্তারের কাছে ছুটে গেলেন। ডাক্তারবাবু, অর্ণব কেমন আছে? ও কথা বলছে না কেন? দেখুন, আঘাতটা বেশ গভীর, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর ওর আগে থেকে প্রচণ্ড জ্বর ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। আগামী 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। ও এখনো কোমায় আছে, আপনারা দোয়া করুন। পরের দিন ভোর। আইসিইউর কাছের দেওয়াল ভোরের প্রথম আলো যখন হাসপাতালের জানালা দিয়ে এসে পড়ল, অবন্তিকা তখনও আইসিইউর দরজায় দাঁড়িয়ে। তার চোখে ঘুম নেই, মুখে অন্ন নেই। ঠিক তখনই করিডোরে ভারী জুতোর শব্দ শোনা গেল। অবন্তিকা পেছনে ফিরে দেখলেন তার বাবা চৌধুরী সাহেব দাঁড়িয়ে আছেন, তার হাতে সেই ছবিগুলো যা নীল পাঠিয়েছিল। অবন্তিকা, তুমি কি পাগল হয়ে গেছো? এই একটা বস্তির ছেলের জন্য তুমি আমাদের বংশের মুখে পুড়িয়ে এখানে পড়ে আছো। নীল যা বলেছে তা কি সত্যি? তুমি সত্যিই কি এই ছোকরাটাকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, সত্যি। নীল যা দেখিয়েছে সেটা কেবল ছবি, কিন্তু আমি যা অনুভব করি তা ভালোবাসা। অর্ণব গরিব হতে পারে, কিন্তু ও আমায় যেভাবে আগলে রাখে তোমার ওই বড়লোক নীল তা স্বপ্নেও পারবে না। আজ অর্ণব যদি এখানে শুয়ে থাকে তবে তার দায়ী আমি, আর ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। অবন্তিকা, মারো বাবা। অর্ণব কাল নীলের মার খেয়েছে আমার জন্য, আজ না হয় আমি তোমার মার খাই ওর জন্য। তাতে আমাদের ভালোবাসা আরো পবিত্র হবে। চৌধুরী সাহেব মেয়ের এই রূপ দেখে থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন তার জেদি মেয়েটা আজ সত্যিই কারোর কাছে হেরে গেছে। আইসিইউর ভেতরে দুপুর 12টা। ডাক্তাররা অনুমতি দিলে অবন্তিকা ভেতরে ঢুকলেন। অর্ণবের মাথায় সাদা ব্যান্ডেজ, নাকে অক্সিজেনের মাস্ক। অবন্তিকা ধীরে ধীরে অর্ণবের পাশে গিয়ে বসলেন। অর্ণবের সেই হাতটা ধরলেন, যে হাতটা কাল তার আঁচল টেনে ধরেছিল। এই যে মিস্টার জুনিয়র, অনেক তো হলো নাটক, এবার ওঠো। তুমি না বলেছিলে লাল শাড়িতে আমায় বউ বউ লাগে? দেখো, আমি কালকের ওই রক্তাক্ত শাড়িটা ছাড়িনি। আমি লাল রঙের শাড়ি পরে তোমার সামনে বসে থাকবো। শুধু তুমি একবার চোখ খোলো, আমায় বোর করো অর্ণব, আমাকে বিরক্ত করো। আমি কথা দিচ্ছি আর কখনো তোমায় গেট আউট বলবো না।
হঠাৎ অবন্তিকা খেয়াল করলেন অর্ণবের আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠল। অক্সিজেনের মাস্কের ভেতর অর্ণবের নিঃশ্বাস যেন একটু দ্রুত হলো। অবন্তিকা অবাক হয়ে তাকিয়ে থাকলেন। অর্ণব খুব ধীরে ধীরে চোখ মেলল। চোখের দৃষ্টি ঝাপসা, কিন্তু সামনে অবন্তিকার মুখটা দেখতেই তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। অর্ণব খুব দুর্বল স্বরে মাস্কের আড়াল থেকে বলল, ম্যাডাম, হ্যাঁ অর্ণব, আমি এখানে, আমি কোথাও যাইনি। আপনার আপনার শাড়িটা ছিঁড়ে গেছে নাকি ওই নীলের রক্ত লেগেছে? আমি ওরে মেরেই ফেলতাম, কিন্তু আপনার সম্মান। চুপ, একদম চুপ, তুমি কিচ্ছু করবে না। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হবে। তুমি জানো না কাল আমি কি বলেছি সবার সামনে? শুনেছি ম্যাডাম, আপনি বললেন আপনি আমায় ভালোবাসেন। নাকি আমি কি এখন স্বপ্ন দেখছি, নাকি মরার পরে স্বর্গে চলে আসলাম? তুমি মরে গেলে আমার কি হবে, বাদর ছেলে? আমি তো তোমাকে বিয়ে করব বলেছি, আর অবন্তিকা চৌধুরী যা বলে তা করে দেখায়। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর দেখাবো সিনিয়র বউয়ের শাসন কাকে বলে। অর্ণব অবন্তিকার হাতটা দুর্বলভাবে আঁকড়ে ধরল। তার চোখে এখন তৃপ্তির জল। হাসপাতালের বাইরে পুলিশ নিয়ে নীল আর চৌধুরী সাহেবের লোক এক অন্য ষড়যন্ত্রের জাল বুনছে। নীল অর্ণবের নামে খুনের চেষ্টার মামলা ঠুকে দিয়েছে। হাসপাতালের গেটে পুলিশ এসে দাঁড়ালো। তারা অর্ণবকে গ্রেপ্তার করতে চায়। হাসপাতালের কেবিনে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। অর্ণব চোখ মেলেছে ঠিকই, কিন্তু তার শরীর এখনো ভীষণ দুর্বল। অবন্তিকা অর্ণবের হাত ধরে বসে আছেন। ঠিক সেই মুহূর্তে করিডোরে বুটের শব্দ শোনা গেল। পুলিশের দুজন অফিসার ভেতরে ঢুকলেন। পেছনে শয়তানের মতো হাসি নিয়ে দাঁড়িয়ে আছে নীল। আমরা অর্ণবকে গ্রেপ্তার করতে এসেছি। ওর নামে খুনের চেষ্টা এবং মারপিটের মামলা হয়েছে। হোয়াট? খুনের চেষ্টা? নীল ওকে লোহার রড দিয়ে মেরেছে, ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা ওকে গ্রেফতার করতে এসেছেন? আইন প্রমাণের উপর চলে অবন্তিকা। মকবুল চাচা আর কলেজের আরও কয়েকজন সাক্ষী দিয়েছে যে অর্ণবই আগে আমাকে আক্রমণ করছে। আমি তো আত্মরক্ষা করতে গিয়েছিলাম। আর ছবি তো তুমি আগেই দেখেছো। ও একজন শিক্ষিকার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। অবন্তিকা বুঝতে পারলেন নীল পুরো প্রশাসনকে টাকা দিয়ে কিনে ফেলেছে। অর্ণব মাস্কের ভেতরে দিয়ে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার সেই শক্তি নেই। পুলিশ যখন অর্ণবের হাতে হাতকড়া পরাতে গেল, তখন অবন্তিকা রুখে দাঁড়ালেন। হাত সরাবেন না, ও এখনো সুস্থ হয়নি। আর শোনো নীল, তুমি ভুলে গেছো আমি কার মেয়ে, আর এটাও ভুলে গেছো যে অবন্তিকা চৌধুরী ইকোনমিক্সের পাশাপাশি আইনের বইগুলোও খুব ভালো করে পড়েছে। আমি নিজেই অর্ণবের হয়ে কেস লড়বো। 3 দিন পর আদালত প্রাঙ্গণে অর্ণব কিছুটা সুস্থ হয়ে হুইল চেয়ারে করে আদালতে এসেছে। তার মাথায় তখনও ব্যান্ডেজ। একপাশে চৌধুরী সাহেব এবং নীল তাদের দামি উকিল নিয়ে দাঁড়িয়ে। অন্যদিকে অবন্তিকা আজ শিক্ষিকার রূপ ছেড়ে এক লড়াকু আইনজীবীর কালো কোট পরে দাঁড়িয়েছেন। কলেজের ছাত্রছাত্রীরা মিম, শুভ, রিয়া সবাই বাইরে স্লোগান দিচ্ছে। অর্ণবের মুক্তি চাই। ইউর অনার, আমার মক্কেল নীল সাহেবের কাছে অক্ষত প্রমাণ আছে। অর্ণব একজন সুবিধাবাদী ছাত্র যে তার শিক্ষককে ব্ল্যাকমেল করে আসছিল। এই যে সেই ছবিগুলো। ছবিগুলো দেখে আদালত কক্ষে গুঞ্জন শুরু হলো। অবন্তিকার বাবা লজ্জায় মাথা নিচু করে নিলেন। জজ সাহেব অবন্তিকার দিকে তাকিয়ে বললেন, মিস চৌধুরী, আপনার কিছু বলার আছে? ইওর অনার, ছবিগুলো সত্য, কিন্তু এর পেছনে গল্পটা নীল সাহেব আড়াল করেছেন। আমি আদালতে একজন সাক্ষীকে পেশ করতে চাই, কলেজের দারোয়ান মকবুল চাচা। মকবুল চাচা কাঁপতে কাঁপতে কাঠগড়ায় দাঁড়ালেন। নীল তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো, কিন্তু মকবুল চাচা আজ আর ভয় পেলেন না। হুজুর, আমারে মাফ করেন। নীল সাহেব আমারে টাকা দিয়া আর আমার পোলারে মাইরা ফেলার ভয় দেখাইয়া মিছা কথা বলাইছে। অর্ণব বাবা খারাপ না। এই দিন ছাদে বা ডাইনিং রুমে যা হয়েছে তা হেরা দুইজনে অনিচ্ছাই করেছে। নীল সাহেব বড় দিয়া অর্ণবের মাথায় পাঠাইয়া দিছে। আমি নিজের চোখে দেখেছি। আদালত কক্ষে হইচই পড়ে গেল। অবন্তিকা পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে জজ সাহেবের সামনে রাখলেন। ইওর অনার, এতে সেই ভিডিও আছে যা মিম আর শুভ লুকিয়ে রেকর্ড করেছিল যখন নীল অর্ণবের বস্তিতে গিয়ে তাকে মারছিল। এতে পরিষ্কার দেখা যাচ্ছে কে কাকে খুনের চেষ্টা করেছে। আর নীল যে শ্লীলতা হানির কথা বলছে, ইওর অনার, অর্ণব আমার শ্লীলতা হানি করেনি। ও আমার হবু স্বামী। আমরা রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদন করেছি। আদালতের বাইরে বিকেলবেলা আদালত অর্ণবকে বেকসুর খালাস দিল এবং নীলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। অর্ণব হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করতেই অবন্তিকা তাকে ধরে ফেললেন। ম্যাডাম, আপনি তো দেখছি সত্যি সত্যি আমার জন্য কালো কোট পরে যুদ্ধ শুরু করে দিলেন।
সিনিয়র বউ যখন উকিল হয় তখন জুনিয়র বরের ভয় পাওয়ারই কথা। চুপ, একদম চুপ। এই যে তোমাকে বাঁচালাম, এটা কিন্তু এমনি এমনি নয়, এর সুদ সমেত উসুল করব আমি। চলো এখন বাড়ি। কোন বাড়ি ম্যাডাম? আমার সেই বস্তির ভাঙা ঘর? না, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। আমার বাবার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে নিজের বউ দাবি করেছিলে না, এখন সেই দাবি পূরণ করার পালা। চৌধুরী ভিলা রাত 9টা। চৌধুরী সাহেব ড্রয়িং রুমে গুম হয়ে বসে আছেন। অবন্তিকা অর্ণবকে নিয়ে ভেতরে ঢুকলো। চৌধুরী সাহেব গর্জে উঠলেন। অবন্তিকা, তুমি এই ছেলেকে নিয়ে আমার ঘরে ঢোকার সাহস করলে কি করে? বাবা, আজও না থাকলে তোমার মেয়েটা হয়তো বেঁচে থাকতো না। নীল আমাকে বিয়ে করতে চেয়েছিল শুধু আমাদের সম্পত্তি আর আমাকে অপমান করার জন্য, কিন্তু অর্ণব আমাকে ভালোবেসেছে নিজের জীবন বাজি রেখে। তুমি কি চাও আমি সারা জীবন একা থাকি? চৌধুরী সাহেব অর্ণবের দিকে তাকালেন। অর্ণবের চোখে ভয় নেই, আছে এক বুক সম্মান। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চৌধুরী সাহেবের সামনে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলো। স্যার, আমি জানি আমার যোগ্যতা নেই আপনার মেয়ের পাশে দাঁড়ানোর, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি রানীর মতো রাখবো না, কারণ রানী হতে গেলে রাজপ্রাসাদ লাগে। আমি ওকে আমার কলিজার ভেতর রাখবো, যেখানে ও সারা জীবন শান্তিতে থাকবে। চৌধুরী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে বিশাল এক শব্দ শোনা গেল। নীলের লোকেরা চৌধুরী ভিলার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। নীলের বাবা ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেছেন এবং নীল এখন মরণ কামড় দিতে এসেছে। নীল বাইরে থেকে মাইকে চিৎকার করে, চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আর ওই ভিখারিকে বের করে দিন, না হলে আজ পুরো বাড়ি আমি জ্বালিয়ে দেবো। ড্রয়িং রুমের ভেতরে সবাই আতঙ্কিত। অর্ণব নিজের ব্যান্ডেজ করা মাথা দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। অবন্তিকা তার হাত চেপে ধরলেন। অর্ণব, যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। ম্যাডাম, জুনিয়র বরকে তো আপনি আইনের হাত থেকে বাঁচালেন, এবার জুনিয়র বরকে তার সিনিয়র বউ আর শ্বশুরবাড়ি বাঁচানোর সুযোগ দিন। আপনি শুধু ওপর থেকে তামাশা দেখেন। অর্ণব ড্রয়িং রুমের কোণ থেকে একটা ক্রিকেট ব্যাট তুলে নিল। তার চোখে এখন আগুনের শিখা। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও সিংহের মতো গেটের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুতের চমকানিতে অর্ণবের মুখটা মাঝে মধ্যেই উজ্জ্বল হয়ে উঠছে। সে যখন গেটের কাছে পৌঁছলো, দেখলো নীল হাতে একটা পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে আছে। নীলের চোখ দুটো নেশায় আর প্রতিহিংসায় রক্তবর্ণ হয়ে গেছে। কিরে ভিখারি, আদালত থেকে বেঁচে ফিরলি তো? কি হয়েছে? আজ তোকে আর তোর এই শ্বশুর বাড়িকে আমি কয়লা বানিয়ে ছাড়বো। এই নে তোর উপহার। নীল পেট্রোল বোমাটা ছুটতে যাবে, ঠিক তখনই অর্ণব চিতার মতো লাফিয়ে গিয়ে গেটের রড বেয়ে ওপাশে চলে গেল। তার শরীরের সেলাইগুলো ছিঁড়ে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু সেদিন তার খেয়াল নেই। অর্ণব তার হাতের ব্যাট দিয়ে নীলের হাত থেকে বোমাটা ছিটকে ফেলে দিল। বোমাটা দূরে গিয়ে বিস্ফোরিত হলো, আর সেই আগুনে অন্ধকার গলিটা আলোকিত হয়ে উঠল। অর্ণব নীলের কলার ধরে, কিরে নীল, তোরে না বলছিলাম আমি পকেটে টাকা কম রাখলেও আত্মবিশ্বাসে কানায় কানায় পূর্ণ। আমার বউ আর আমার শ্বশুরের গায়ে আঁচড় কাটার আগে তোকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। নীলের গুন্ডারা অর্ণবের ওপর ঝাঁপিয়ে পড়লো। অর্ণব একলা লড়ছে, তার শরীর থেকে রক্ত ঝরছে। বৃষ্টির জলে সেই রক্ত ধুয়ে যাচ্ছে। অবন্তিকা উপরের বারান্দা থেকে এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি দৌড়ে নিচে নেমে এলেন। তার পেছনে চৌধুরী সাহেব নিচে লাইসেন্স করা রিভলভার নিয়ে বেরিয়ে আসলেন। অর্ণব, সরে যাও ওখান থেকে। একটা গুন্ডা অর্ণবকে পেছন থেকে ছুরি মারতে যাচ্ছিল। ঠিক তখনই চৌধুরী সাহেব শূন্যে এক রাউন্ড গুলি ছুড়লেন। গুলির শব্দে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। গুন্ডারা ভয়ে পিছিয়ে গেল। নীল, আমার বাড়িতে ঢুকে আমার হবু জামাইয়ের উপর হাত তোলার সাহস তুই কোথা থেকে পেলি? পুলিশ আসছে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। পুলিশ ভ্যান আসার সাইরেন শোনা যেতেই নীলের গুন্ডারা যেদিকে পারলো পালিয়ে গেল। পুলিশ এসে নীলকে হাত করা পড়ালো। নীল যাওয়ার সময় অর্ণবের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, অর্ণব, তুই জিতে গেলি, কিন্তু মনে রাখিস, চৌধুরী বাড়ির এই রাজপ্রাসাদ তুই সারা জীবন ভিখারি হয়ে থাকবি। ভুল বললি নীল, আমি ভিখারি না, আমি এই বাড়ির ভালোবাসার পাহারাদার। আর তোর মতো অমানুষের থেকে এই প্রাসাদ রক্ষা করাই আমার কাজ। এক সপ্তাহ পর চৌধুরী ভিলার ছাদ। নীল এখন জেলে। কলেজের ট্রাস্টি বোর্ড থেকে নীলের বাবাকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্ণব এখন অনেকটা সুস্থ। সে ছাদের আলসেতে হেলান দিয়ে চাঁদ দেখছিল। তার পরনে একটা দামি পাঞ্জাবি। চৌধুরী সাহেব নিজের হাতে তাকে উপহার দিয়েছেন। অবন্তিকা পেছন থেকে এসে, কি ব্যাপার মিস্টার জুনিয়র, এখন তো আর নীল নেই,
কোনো ঝামেলাও নেই। তবে একা একা এখানে কি করা হচ্ছে? ভাবছি ম্যাডাম, জুনিয়র বরের তো অনেক হলো পাগলামি, এখন সিনিয়র বউ যদি একটু দায়িত্ব নেয়। অর্ণব অবন্তিকার কোমরে হাত জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে বলে, এই যে আপনার বাবা তো রাজি হলেন, এবার কাজী অফিসে যাওয়ার কাজটা কি আমিই করব, নাকি আপনি লাল শাড়ি পরে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাবেন? তোমার সাহস তো দিন দিন বাড়ছে অর্ণব। আমি তোমার ম্যাডাম, এখনো কলেজে তুমি ফেল করতে পারো আমার হাতে। অর্ণব অবন্তিকার গলার কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে, ফেল করলে তো আরও ভালো ম্যাডাম, তাহলে পরের বছরও আপনার ক্লাসে গিয়ে আপনার ওই নীল শাড়ি আর কপালে নীল টিপটা দেখতে পারবো। সিনিয়র বউ যখন টিচার হয় তখন ছাত্র বরের পাশ করতে ইচ্ছা করে না। অবন্তিকা অর্ণবের বুকে মাথা রাখলেন। যে অর্ণবকে সে একদিন বের করে দিতে চেয়েছিলেন, আজ সেই অর্ণবের বুকেই সে খুঁজে পেয়েছেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। পরদিন সকালে কলেজের করিডোরে কলেজ আজ উৎসবের আমেজ। প্রিন্সিপাল স্যার অর্ণবকে তার সাহসিকতার জন্য সম্মান দিতে চান। অবন্তিকা ম্যাডাম আজ সাদা নীল শাড়িতে যেন অপ্সরা। তিনি করিডোর দিয়ে যাচ্ছিলেন, এমন সময় অর্ণব তার বন্ধুদের নিয়ে আবার সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে তাকে আটকালো। শুভ, তুই কি জানিস, আজ ম্যাডামকে দেখলে মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার রানী তার জুনিয়র রাজপুত্রের জন্য অপেক্ষা করছে। ঠিক বলেছিস দোস্ত, কিন্তু রাজপুত্র তো এখনো তার রানীকে একটাও গোলাপ দেয়নি। অর্ণব সবার সামনে পকেট থেকে একটা টকটকে লাল গোলাপ বের করলো। সে হাঁটু গেড়ে অবন্তিকার সামনে বসে পড়লো। পুরো কলেজের ছাত্রছাত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ম্যাডাম, আপনি তো আমাকে ক্লাস থেকে অনেকবার গেট আউট করেছেন, আজ আমি আপনাকে আমার জীবনের ভেতরে গেট ইন করার পারমিশন চাইছি। আপনি কি এই গরিব জুনিয়রের সিনিয়র বউ হবেন সারা জীবনের জন্য? অর্ণব উঠে দাঁড়াও, সবাই দেখছে। না ম্যাডাম, উত্তর না দিলে উঠব না। আপনি তো ইকোনমিক্স পড়ান, এবার আমার জীবনের লাভ ক্ষতির হিসেবটা মিলিয়ে নিন। হ্যাঁ রে পাগল, হব। এবার ওঠো, ক্লাস আছে আমাদের। ম্যাডাম গোলাপটা হাতে নেয়। অর্ণব উঠে দাঁড়িয়ে অবন্তিকার হাতটা শক্ত করে ধরলো। কিন্তু তারা জানতো না কলেজের অফিসে অবন্তিকার জন্য একটা অন্য চিঠি অপেক্ষা করছে। অবন্তিকার মা, যিনি এতক্ষণ নীরব ছিলেন, তিনি বিদেশ থেকে ফিরে আসছেন এবং তিনি অর্ণবের মতো মধ্যবিত্ত ছেলের সাথে এই বিয়ে কোনোভাবেই মানবেন না। কলেজের রোমান্টিক আবহাওয়াটা বিষাদে রূপ নিল যখন অবন্তিকা খবর পেলেন তার মা লন্ডন থেকে ফিরে এসেছেন। মিসেস সুরাইয়া চৌধুরী অত্যন্ত রক্ষণশীল এবং আভিজাত্য সচেতন নারী। তার কাছে চৌধুরী বংশের মান সম্মানই সব। চৌধুরী ভিলার ড্রয়িং রুম, সোফায় পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছেন সুরাইয়া চৌধুরী। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন চৌধুরী সাহেব। অবন্তিকা অর্ণবের হাত ধরে ড্রয়িং রুমে ঢোকা মাত্রই সুরাইয়ার তীক্ষ্ণ দৃষ্টি অর্ণবের ওপর পড়ল। অর্ণবের পরনে সাধারণ শার্ট, কিন্তু চোখে সেই একই তেজি ভাব। তো এই সেই রাস্তার ছেলে যার জন্য আমার মেয়ে পাগল হয়ে গেছে? অবন্তিকা, তোমার চয়েস এত জঘন্য হবে তা আমি ভাবিনি। একটা 3 বছরের ছোট জুনিয়র স্টুডেন্ট যার পকেটে 2 পয়সা নেই, সে হবে চৌধুরী বাড়ির জামাই? মা, তুমি অর্ণবকে চেনো না? ও আমার প্রাণ বাঁচিয়েছে। আর ভালোবাসা কোনো ব্যাংক ব্যালেন্স দেখে হয় না। স্টপ ইট অবন্তিকা, আবেগ দিয়ে জীবন চলে না। আমি আসতেও নাকি এই বাড়িতে আস্তানা করেছে। শোনো হে ছোকরা, তোমাকে কত টাকা দিলে তুমি আমার মেয়ের জীবন থেকে চিরতরে সরে যাবে? 10 লাখ, 20 লাখ, বলো তোমার দাম কত? অর্ণব এতক্ষণ চুপচাপ কথাগুলো হজম করছিল। সুরাইয়ার কথা শুনে তার ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। সে এক পা এগিয়ে সুরাইয়ার একদম সামনে গিয়ে দাঁড়ালো। মিসেস চৌধুরী, দাম তো জিনিসের হয়, আর আমি কোনো পণ্য নই। আপনি যে টাকার গরম দেখাচ্ছেন, ওই টাকা দিয়ে আপনি দামি বিছানা কিনতে পারেন, কিন্তু শান্তি না। আর অবন্তিকা ম্যাডাম, অবন্তিকা আমার কাছে কোনো ডিল নয়, ও আমার বিশ্বাস। আপনার টাকা আপনার লকারেই থাকুক, আমার আত্মবিশ্বাসটাই আমার সবচেয়ে বড় সম্পত্তি। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক! অবন্তিকা, আজ এই ছেলেকে বাড়ি থেকে বের করো, না হলে আমার মরা মুখ দেখবে। অবন্তিকা বিপদে পড়লেন। একদিকে তার প্রিয় মা, অন্যদিকে তার কলিজার টুকরো অর্ণব। অর্ণব অবন্তিকার চোখের ভাষা বুঝতে পারল। সে অবন্তিকার হাতটা আলতো করে ছেড়ে দিল। ম্যাডাম, আপনার মায়ের আশীর্বাদ ছাড়া আমি আপনাকে নিজের করে নিতে চাই না, কারণ আমি চাই না আমাদের সম্পর্কের জন্য আপনার পরিবারে ফাটল ধরুক। আমি আজ চলে যাচ্ছি, তবে মিসেস চৌধুরী, মনে রাখবেন, আমি যেদিন আবার এই বাড়ির চৌকাঠে পা রাখবো
সেদিন আমি আপনার মেয়ের যোগ্য হয়ে ফিরব। 1 মাস পর অর্ণব কলেজ থেকে ড্রপ আউট করেনি, বরং সে দিনরাত এক করে পড়াশোনা আর পার্ট টাইম কাজ শুরু করলো। সে তার মেধাকে কাজে লাগিয়ে একটা নতুন স্টার্ট আপ আইডিয়া নিয়ে কাজ শুরু করলো। ইকোনমিক্সের ম্যাডামের কাছে শেখা থেরাপিগুলোও সে আজকে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করছে। অন্যদিকে অবন্তিকার জীবনটা থমকে গেছে। সুরাইয়া চৌধুরী তাকে ঘরবন্দি করে রেখেছেন, কলেজের চাকরিটাও ছেড়ে দিতে বাধ্য করেছেন। অবন্তিকা জানালার পাশে বসে সারাদিন অর্ণবের দেওয়া সেই নীল ডায়েরিটা পড়ে। অর্ণব, তুমি কি আমায় ভুলে গেলে? মা তো নীলের বাবার এক বিজনেস পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কি আসবে না? একদিন বিকেলে একটা কর্পোরেট ইভেন্টে সুরাইয়া চৌধুরী তার ব্যবসায়িক প্রতিপত্তি জাহির করার জন্য একটি বড় ইভেন্টের আয়োজন করেছেন। সেখানেই তিনি অবন্তিকার বাগদানের ঘোষণা দেবেন। অবন্তিকা আজ লাল শাড়ি পরেছেন, কিন্তু তার চোখে সেই আগের উজ্জ্বলতা নেই। তার মনে হচ্ছে সে কোনো এক যান্ত্রিক পুতুল। আজ আমি ঘোষণা করতে চাই যে আমার মেয়ে অবন্তিকা চৌধুরীর বিয়ে হচ্ছে বিখ্যাত ব্যবসায়ী মির্জা সাহেবের ছেলের সাথে। ঠিক তখনই হলের বিশাল দরজাটা সশব্দে খুলে গেল। স্পটলাইট গিয়ে পড়লো দরজার ওপর। সবাই অবাক হয়ে দেখলো এক সুঠামদেহী যুবক স্টুডেন্ট বুটেড হয়ে ভেতরে ঢুকছে। তার চোখে দামি সানগ্লাস আর ব্যক্তিত্বে এক অদ্ভুত আভিজাত্য। ওরে দোস্ত, তুই এসেছিস? যুবকটি আর কেউ নয়, স্বয়ং অর্ণব। তবে আগের সেই গরিব জুনিয়র নয়, সে এখন শহরের সবচেয়ে আলোচিত তরুণ উদ্যোক্তা, যার স্টার্ট আপে কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট এসেছে। মিসেস চৌধুরী, আশা করি আজ আর আমার দাম জিজ্ঞেস করবেন না। আপনি যোগ্য পাত্র খুঁজছিলেন না? এই দেখুন আমার প্রোফাইল। আর হ্যাঁ, আমি শুধু একজন ব্যবসায়ী হিসেবে আসিনি, আমি এসেছি আপনার পাওনা উসুল করতে। তুমি 1 মাসে এত টাকা কোথায় পেলে? মেধা আর জেদ থাকলে 1 মাস অনেক সময় ম্যাডাম। অবন্তিকা আমায় ইকোনমিক্স শিখিয়েছিল, আর আমি সেই ইকোনমিক্স দিয়ে সাম্রাজ্য গড়তে শিখেছি। অর্ণব মঞ্চে উঠে অবন্তিকার সামনে গিয়ে দাঁড়ালো। অবন্তিকার চোখে তখন শ্রাবণের ধারা। অর্ণব পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করলো। এটা হীরা নয়, এটা সেই ঘাসের আংটির আদলে বানানো একটি রূপার আংটি। ম্যাডাম, আমি ফিরে এসেছি। জুনিয়র বর তো এবার মাল্টি মিলিয়নিয়ার বর হয়ে গেল। এবার কি সিনিয়র বউ তার পাহারাদারের হাত ধরবে? অবন্তিকা কোনো উত্তর না দিয়ে সরাসরি অর্ণবকে জড়িয়ে ধরলেন। পুরো হলের মানুষ করতালিতে ফেটে পড়ল। সুরাইয়া চৌধুরী বুঝতে পারলেন আভিজাত্য টাকা দিয়ে নয়, ব্যক্তিত্ব আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। তিনি পরাজয় মেনে নিয়ে দুজনকে আশীর্বাদ করলেন। চৌধুরী ভিলা আজ আলোকসজ্জায় ঝলমল করছে। অবন্তিকার সেই প্রিয় লাল রঙে পুরো বাড়ি সাজানো হয়েছে। ড্রয়িং রুমে বসেছে বিয়ের আসর। অবন্তিকা আজ বেনারসি শাড়িতে মোড়ানো এক অপার্থিব সুন্দরী কোণে, আর অর্ণব তার সেই দুষ্টু হাসি মাখা মুখে আজ এক রাজকীয় গাম্ভীর্য। কিন্তু এই খুশির আবহাওয়ার নিচে লুকিয়ে আছে এক চোরা আতঙ্ক। নীল জেল থেকে পালিয়েছে, এই খবরটি অর্ণব কাউকে জানায়নি, বিশেষ করে অবন্তিকাকে নয়। বাবা অর্ণব, তুমি কি 3 লাখ টাকা দেনমোহর অবন্তিকা চৌধুরীকে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছ? কবুল? ঠিক তখনই বাইরে বিকট শব্দে একটা বোমা ফাটলো। বিয়ের আসরের ঝাড়বাতিগুলো দুলতে শুরু করলো। অতিথিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করলেন। গেট ভেঙে একটা জিপ সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়লো। জিপ থেকে নামলো নীল, হাতে একটি অটোমেটিক রাইফেল। তার চোখ দুটো উন্মাদনায় জ্বলছে। বিয়ে, এত আনন্দ, আমার জীবন ধ্বংস করে তোরা বাসর করবি? আজ কেউ বাঁচবি না। আজ এই বিয়ে হবে রক্তের অক্ষরে। অবন্তিকাকে লক্ষ্য করে ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই অর্ণব এক মুহূর্ত দেরি না করে অবন্তিকার সামনে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু নীল গুলি করার আগে একটা গুলির শব্দ শোনা গেল। নীলের হাত থেকে রাইফেলটা ছিটকে পড়ে গেল। পুলিশ আর চৌধুরী সাহেব অস্ত্র হাতে দাঁড়িয়ে। অর্ণবের বন্ধুরা মিম আর শুভ আগে থেকেই পুলিশ নিয়ে ওত পেতেছিল। নীলকে চাপটে ধরা হলো। অর্ণব, তোকে আমি শেষ করে দেব, তোকে আমি। নীল, তুই অন্ধকারকে ভালোবেসেছিস আর আমি আলোকে। তোর রাইফেল আজ হার মেনেছে অবন্তিকার কপালে থাকা আমার ভালোবাসার সিন্দুরের কাছে। নিয়ে যান একে। সব ঝামেলা চুকে গেছে। নীল এখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। চৌধুরী সাহেব আর সুরাইয়া চৌধুরী খুশি মনে নতুন দম্পতিকে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছেন। বাসর ঘরটা সাদা ফুলে সাজানো, কিন্তু অবন্তিকা দাঁড়িয়ে আছেন সেই বারান্দায়, যেখানে তাদের প্রথম দিনগুলোর স্মৃতি মিশে আছে। অর্ণব পেছন থেকে এসে অবন্তিকার কোমরে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলো। কি হলো ম্যাডাম, বাসর রাতেও কি ইকোনমিক্সের কোনো কঠিন চ্যাপ্টার নিয়ে ভাবছেন? অবন্তিকা ঘুরে দাঁড়িয়ে অর্ণবের গলায় হাত জড়িয়ে দিয়ে বলে, ভাবছি একজন জুনিয়র স্টুডেন্ট কিভাবে আমার মতো সিনিয়র ম্যাডামের পুরো জীবনটা ওলট পালট করে দিচ্ছে। তুমি কি সত্যি কোনো জাদু জানো অর্ণব?
অর্ণব মৃদু হেসে অবন্তিকার কপালে চুমু খেয়ে বলে, জাদু নয় ম্যাডাম, ওটা ছিল জেদ, আপনাকে পাওয়ার জেদ। আপনি যখন ক্লাসে আমাকে গেট আউট বলেছিলেন তখনই আমি ঠিক করেছিলাম আপনার মনের ভেতরে গেট ইন করব। আচ্ছা ম্যাডাম, এখন তো আমি আপনার ছাত্র নই, এখন কি আপনি আমাকে সেই শাস্তিটা দেবেন না যা এত বছর ধরে বকেয়া আছে? কিসের শাস্তি? অর্ণব অবন্তিকার কানের কাছে ফিসফিস করে বলে, ওই যে সিনিয়র বউ হিসেবে আপনার জুনিয়র বরকে শাসন করার। আজ কিন্তু আমি কোনো কথা শুনবো না। আজ কোনো ডিমান্ড আর সাপ্লাই কার্ভ কাজ করবে না। আজ শুধু ভালোবাসা চলবে। অর্ণব অবন্তিকাকে পাছা কোলা করে তুলে নিল। অবন্তিকা তার নতুন বরের বুকে মাথা রেখে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। যে শিক্ষক ছাত্রের সম্পর্ক নিয়ে সমাজ একসময় ভ্রু কুঁচকে ছিল, আজ সেই সম্পর্ক এক পবিত্র পরিণয় রূপ নিয়েছে। 1 বছর পর কলেজের করিডোরে, কলেজের সেই পরিচিত করিডোর, অবন্তিকা ম্যাডাম আগের মতোই গটগট করে হেঁটে যাচ্ছেন, হাতে ফাইল। তবে আজ তার শাড়ির আঁচল সামলানোর জন্য অন্য কেউ নেই। হঠাৎ সিঁড়ির মুখে একটা ছোট বাচ্চা সাইকেল নিয়ে তাকে আটকালো। বাচ্চাটির গায়ে একটা ছোট শার্ট, ঠিক অর্ণবের মতো। অবন্তিকা অবাক হয়ে তাকিয়ে দেখলেন দূরে করিডোরের শেষ প্রান্তে অর্ণব দাঁড়িয়ে হাত নাড়ছে। সে এখন এই কলেজের অন্যতম দাতা এবং একজন সফল বিজনেসম্যান। শুভ, দেখো ম্যাডাম কিন্তু এখনও আমার ছেলেকে দেখেও রাগ কমায়নি। সিনিয়র ম্যাডামের মেজাজ তো আজীবন একই থাকবে। অর্ণব, তুমি আর শুধরাবে না। বাবা ছেলে মিলে আজ আবার শুরু করেছো? অর্ণব এগিয়ে এসে অবন্তিকার হাত ধরলো। কলেজের শত শত ছাত্রছাত্রীর সামনে তারা প্রমাণ করে দিল বয়স কেবল একটা সংখ্যা মাত্র, আর ভালোবাসা হলো সেই শক্তি যা সমস্ত বাধা ভেঙে জয়ী হয়। কলেজের করিডোরে আজ আর গেট আউট ধ্বনি শোনা যায় না। সেখানে এখন কেবল এক সুখী দম্পতির হাসির শব্দ প্রতিধ্বনিত হয়।